না আর্কিওলজিক্যাল ফাইন্ডস খুব ইম্পর্টেন্ট, কোন সাইট থেকে কি কি পাওয়া গেছে, এটা পরীক্ষায় আসে। দারুণ স্যার। তো প্রথম লেখো স্যার, পয়েন্টটা লেখো আর্কিওলজিক্যাল ফাইন্ডস। স্যার কোন জায়গা থেকে কি কি পাওয়া গেছে, ঠিক আছে। আমরা টোটাল হরপ্পা সিভিলাইজেশন আজকেই খতম করে দেবো, এক এক দিন এক একটা পুরো ক্লাস, পুরো যে চ্যাপ্টার্সগুলো হয় একটা একটা যেটা, সেই চ্যাপ্টার্স পুরো খতম হয়ে যাবে, ঠিক আছে। এরকম কোনো ছোট ছোট আলাদা করে কোনো ক্লাস হবে না, একটা ক্লাসে একটা পুরো চ্যাপ্টার খতম, ঠিক আছে। তো শুধু নোটস করতেও পারো তোমরা, পরে আমি তো টোটাল পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে, সেটাও থাকবে, কিন্তু নোটস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কারণ খাতায় লিখতে হবে স্যার, লেখা খুব ইম্পর্টেন্ট, তুমি লিখতে লিখতেই তোমার কিছু অংশ স্যার ব্রেনে চলে আসে। নেক্সট আর্কিওলজিক্যাল ফাইন্ডসের মধ্যে কী কী পড়ে, এর মধ্যে আমরা স্যার কোশ্চিনস করাবো, এই এই জন্য হরপ্পান সাইট সিভিলাইজেশন আজকে করলাম। তো হরপ্পান সিভিলাইজেশন করার পর স্যার আমরা একটা কোশ্চিনস দেবো, সেই কোশ্চিনস অ্যান্সার পুরো টোটাল অল ইন্ডিয়া বেসে যত কোশ্চিন অ্যান্সার আছে সেই কোশ্চিন অ্যান্সার হরপ্পান সাইটের ওপর করাবো, যাতে তোমার একটা কোশ্চিনও বাইরে না যায়, ঠিক আছে। তো আর্কিওলজিক্যাল ফাইন্ডসের মধ্যে দেখবো প্রথম এক একটা শহর দেখবো তার কি কি সেখান থেকে খোঁজ পাওয়া গেছে, যেমন কি এগুলা প্রত্নতত্ত্ব বিজ্ঞানীরা কি এই সব সভ্যতাগুলো খুঁজে বেড়ায়, তো খনন কার্য করা হয়, তো যখন হরপ্পাকে খনন কার্য করা হয়েছে সেখান থেকে কি কি পাওয়া গেছে ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এখানে যে চ্যাপ্টারটা আছে সে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা, ঠিক আছে, যে আমি হরপ্পাকে খুলে আমি কি কি পেয়েছি। তো ফার্স্ট জিনিস হচ্ছে হরপ্পা। এই হরপ্পা সাইটটাকে যদি আমরা খুঁজি, মানে আমি খনন কার্য করি, তো আমি এখান থেকে কি কি পাই। এক নম্বর, হরপ্পা সাইট থেকে খনন কার্য করার পর দেখা গেছে স্যার 6 গ্যানারিজ ইন রয় পাওয়া গেছে, মানে একসঙ্গে একটা রয়েতে স্যার 6টা খাদ্য শস্যাগার পাওয়া গেছে, ভালো করে মনে রাখো। তো 6 গ্যানারিজ ইন র, তা একটা রয়েতে 6টা খাদ্য শস্যাগার পাওয়া গেছে, মানে 6টা শস্যাগার 1 2 3 4 এরকম করে করে থাকতো স্যার, একটা শস্যাগার 2 3 4 5 6 এই রকম করে একটা শস্যাগার একটা রয়েতে পাওয়া গেছে। আচ্ছা তোমার মনে রাখার জন্য একটা আমি বলছি স্যার, আচ্ছা হরপ্পা আর মহেঞ্জোদারো তো স্যার কি কি সিটি, ক্যাপিটাল সিটি। আচ্ছা ক্যাপিটাল সিটিতে শস্যাগার থাকবে না এরকম কোনো ব্যাপার আছে? তো এখানে তো শস্যাগার থাকার কথা, তো এখানেও ছিল ওখানেও ছিল, ঠিক আছে, মহেঞ্জোদারোতেও ছিল। আচ্ছা যদি শস্যাগার থাকে তাহলে তাকে দেখাশোনা বা তাতে কাজ করার জন্য কি কার থাকা উচিত? লেবার, ঠিক আছে, তাই কি না, শ্রমিক থাকার উচিত, সেই শ্রমিকদের কোয়ার্টার্স এখানে পাওয়া গেছে, ঠিক আছে। তো লেবার কোয়ার্টার্স, শ্রমিকদের কোয়ার্টার্স পাওয়া গেছে, যে লেবারদের থাকার যে রুমগুলো হয় সেই রুমেরও খোঁজ পাওয়া গেছে, যে ছোটো 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 কিছু রুম দেখতে পাওয়া গেছে যেখানে শ্রমিকরা থাকতো, কারণ শ্রমিকরা এখানে থাকতো। নেক্সট এখানে পাওয়া গেছে স্যার কি পাওয়া গেছে, আচ্ছা শ্রমিকরা যদি থাকে তাদের পাস টাইমে কিছু করবে, কি করবে পাস টাইমে? পাস টাইমে তো কিছু না কিছু খেলবে, সো খেলার জন্য ডাইস ছিল, তো ডাইস পাওয়া গেছে এখানে, ঠিক আছে, ফার্স্ট টাইমে ডাইস ছিল, ডাইস পাওয়া গেছে। তার সঙ্গে আর একটা ব্যাপার মনে হয় স্যার, এই শ্রমিকদের যখনই এটা গ্রেনারিস ছিল, গ্রেনারিস মানে কি শস্যাগার, শস্যাগারে নিশ্চয়ই ধান আসতো, ঠিক আছে, গম আসতো, কারণ এখানকার যে 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 খাদ্যশস্য ছিল তার মধ্যে ধান গম প্রধান ছিল। তো যদি এখানে ধানটা প্রধান ছিল না, বার্লি অ্যান্ড হচ্ছে গমটা প্রধান ছিল, ধানও চাষ হতো, কারণ সেখানে এভিডেন্স আমরা পাওয়া গেছে, ঠিক আছে। তো এই যে শস্যাগারে যেটা আসতো, তারা স্যার এই কিছু মাপঝোপ নিশ্চয়ই করতে হতো। আমরা যে থলে এগুলো ইউজ করি সেখানে মাপজোপ করতে না, মাপজোপ করার জন্য স্কেল লাগে স্যার, দেন কপার স্কেল পাওয়া গেছে, কপার স্কেল। 4 নাম্বার কপার স্কেল পাওয়া গেছে। তাহলে ভালো করে বোঝো স্যার, ফার্স্ট হরপ্পা সাইট থেকে কি কি পাওয়া গেছে। তাহলে হরপ্পা সাইট একটা ক্যাপিটাল সিটি, ক্যাপিটাল সিটিতে অবশ্যই থাকবে কি না, ক্যাপিটাল সিটিতে অবশ্যই থাকবে গ্যানারিজ, 6 গ্যানারিজ থাকবে, 6টা খাদ্য শস্যাগার একসঙ্গে পাওয়া গেছে। 2, এই শস্যাগারে কাজকর্ম করার জন্য কি থাকবে, লেবার কোয়ার্টার্স পাওয়া গেছে, লেবারদের কাজ করার জন্য একটা কিছু তো জিনিস দরকার, যেটা কি কপার স্কেল মাপজোপ করতো, অ্যান্ড এরা পাস টাইমে থাকার জন্য কি করবে না, কিছু না কিছু খেলবে, ডাইস, ব্যাস এটা এইভাবে ভিজুয়াল করো, নাহলে স্যার এর পড়াকে পড়া বলে ভেবো না স্যার, গল্প, এই হিস্ট্রি তো একটা গল্প বলছি স্যার, আমিও তো গল্পই বলছি, কিচ্ছু নেই এখানে, শুধু একটার পর একটা গল্প স্যার, সিনারিও শুরু হচ্ছে। তো এরপরে আসছি, এখান থেকে পাওয়া গেছে একটা ভার্জিন গডেস, দ্য ইমেজ অফ ভার্জিন গডেস। তো ভার্জিন গডেস পাওয়া গেছে স্যার, এই ভার্জিন গডেসটা কি, ভার্জিন গডেস ইমেজ,
এই ভার্জিন গডেস মানে একজন কুমারী যে দেবী মূর্তি পাওয়া গেছে, কুমারী দেবী মূর্তি। স্যার কুমারী দেবী মূর্তি পাওয়া গেলে, আচ্ছা কুমারী হলে সে সাজগোজ করবে নিশ্চয়ই। কুমারীরা সাজগোজ বেশি করে না স্যার, বিবাহিত জীবন তো স্যার অনেক কাজকর্ম থাকে, সাজগোজ করতে অতটা টাইম পাবে না, কিন্তু কুমারীরা তো সাজ করবে। তো এই কুমারী যে সাজ করবে সেটার জন্য ট্রিক্স হলো স্যার ভ্যানিটি বক্স। এখান থেকে ভ্যানিটি বক্স পাওয়া গেছে, ঠিক আছে। আর স্যার সাজ করার জন্য ভ্যানিটি বক্স তো থাকবে, আর একটা কি থাকে স্যার, মিরর। তো কপার মেড মিরর পাওয়া গেছে, কপার মেড মিরর, ঠিক আছে। তো এটা স্যার খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো এই তিনটে যদি আমরা প্ল্যানিং করি, এই তিনটে প্ল্যানিং করি বাদ বাকি সেটা তাহলে একসঙ্গে আসছে। ফার্স্ট হচ্ছে হরপ্পান সাইডে প্রথম কি না 6 গ্রেনারিজ ইন র, একটা রয়েতে 6টা গ্রেনারিজ। সেই গ্রেনারিসে কি করে না, সেই গ্রেনারিসে কি করবে না, এখানে কাজ করার জন্য লেবার্স থাকতো, সেই লেবার্সদের থাকার জন্য কোয়ার্টার্স ব্যবস্থা ছিল, অ্যান্ড এইখানে পাস টাইমে ডাইস খেলতো। এখান থেকে পাওয়া গেছে এই তাদের কাজ করার জন্য কপার স্কেল ইউজ করে দেখতে পাচ্ছি। অ্যান্ড তারপরে আসবো ভার্জিন গডেস ইমেজ, যে ভার্জিন গডেসগুলো থাকতো সেখানে ইমেজ পাওয়া গেছে, মানে কুমারী দেবী মূর্তি পাওয়া গেছে। এবং কুমারী যদি আমি ধরে নিই সেটা একটা ট্রিক্সের মতো করে আমি কথা বলছি, এটা অন্য কিছু নয়, অ্যাজ এ ট্রিক্স নিতে পারো তুমি। দেন এদের ভেনিটি বক্স থাকতে পারে, অ্যান্ড কপার মেড মিরর, কপার মেড, কারণ কপারেরই জিনিস চলতো না, তো মেড মিরর তো প্লাস্টিক আবিষ্কার হয় না, এখন প্লাস্টিকের কি আয়না ইউজ করছো, পেছন থেকে পুরো প্লাস্টিক সামনে লাগিয়ে দিলাম বেশ মিরর, কিন্তু তখন তো প্লাস্টিক নেই স্যার, কি থাকবে কপার, নাহলে ব্রোঞ্জ থাকতো, তো কপারের সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হতো স্যার, ক্লিয়ার। তো কপার ব্রোঞ্জ টিন এটা খুব সেখানকার সময় একটা মোস্ট ইম্পর্টেন্ট মেটালস ছিল, তো এই কপার মেড মিরর ইউজ করা হতো। এটা তো ছিল স্যার, এর সাথে কি আছে 8 নাম্বার, এর সাথে আর একটা হচ্ছে দ্য ক্লে ফিগার্স অফ মাদার গডেস। এটা স্যার একটা এভিডেন্স, এটা এটা প্রায় জায়গাতেই পাওয়া গেছে, ক্লে ফিগার অফ মাদার গডেস, ঠিক আছে। ক্লে ফিগার অফ মাদার গডেস, তো ক্লে ফিগার অফ মাদার গডেস এটা প্রায় জায়গাতেই পাওয়া গেছে। তাহলে ফার্স্ট হচ্ছে কি স্যার, দ্য 6 গ্রেনারিজ র, লেবার কোয়ার্টার্স, ডাইস, কপার স্কেল, ভার্জিন গডেস ইমেজ, ভ্যানিটি বক্স, কপার মেড মিরর অ্যান্ড ক্লে ফিগার্স অফ মাদার গডেস, ঠিক আছে স্যার। এইগুলো হরপ্পা সভ্যতা থেকে, হরপ্পা সাইটস থেকে, হরপ্পা সভ্যতার হরপ্পা সাইটস থেকে আমরা আর্কিওলজিক্যাল ভাবে প্রত্নতত্ত্বভাবে খোঁজ পেয়েছি, ক্লিয়ার, খনন কার্য চালিয়ে। মনে আছে তো এটা স্যার, এটা মাথায় ঢুকে গেছে না? তাহলে ফার্স্ট কোড কি ছিল বলো তো, হরপ্পা সাইটসের খোঁজের মধ্যে ফার্স্ট কোডটা কি ছিল বলো? গ্রেনারিজ, গ্রেনারিজে থাকার জন্য, কাজ করার জন্য লেবার চাই, লেবারকে কাজে কাজে থাকার, লেবারের আবার থাকার জন্য কোয়ার্টার চাই, আচ্ছা তাদেরকে পাস টাইমে থাকার জন্য কি করতে, খেলতে দিতে হবে ডাইস, অ্যান্ড দেন তারা কাজের জন্য কি ইউজ করতো, কপার স্কেল। অ্যান্ড দেন এবার আসবো স্যার আরেকটা কোড, সেটা হচ্ছে কি ভার্জিন গডেস, ভার্জিন গডেসকে সাজার জন্য তাকে কি দিতে হবে, ভ্যানিটি বক্স, তার সঙ্গে কি দিতে হবে, আয়না, আবার সঙ্গে সঙ্গে যেটা আয়না দিতে হবে কপার মেড মিরর, ব্যাস কমপ্লিট। অ্যান্ড দেন এটা কমন ব্যাপার যে মেন যে ক্লে ফিগার্স অফ মাদার গডেস, এটা বাগে স্যার 8খানা বলে দিলাম, আর কিছু লাগবে না, কিছু কিছু এবার নতুন নতুন তুমি কোশ্চিনে পেয়ে যাবে, ঠিক আছে স্যার। নেক্সট এরপরে আসবো স্যার হরপ্পা, দেন মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো আছে। তো মহেঞ্জোদারোকে যে আর্কিওলজিক্যাল ফাইন্ডসগুলো আছে, এখানে প্রধানত যে খোঁজগুলো আছে সেগুলো কী কী, প্রথম 1 নম্বর স্যার খোঁজ, এখানে হচ্ছে গ্রেট গ্রেনারিজ, ওখানেও গ্রেনারিজ ছিল, আজ তো ক্যাপিটাল সিটিজ না, এখানেও শস্যাগার ছিল, আর এখানে বৃহৎ শস্যাগার ছিল, ওখানে ছোট ছোট 6টা রয়ে একসঙ্গে শস্যাগার ছিল, এখানে সব থেকে বৃহৎ শস্যাগার। তোমাকে কোশ্চেন করবে যে গ্রেট গ্রেনারি বা বৃহৎ শস্যাগার কোথায় ছিল, মহেঞ্জোদারো, ঠিক আছে। সরি,
গ্রেট গ্যানারি এখানে ছিল। 2 নাম্বার গ্রেট বাথ, এই যে স্নানাগার ছিল, স্নানাগার, একটা স্নানাগার ছিল যেখানে গ্রেট বাথ ছিল, গ্রেট গ্যানারি বৃহৎ শস্য। আর এটা হচ্ছে হরপ্পা সভ্যতার সবথেকে লার্জেস্ট কনস্ট্রাকশন। ঠিক আছে, তো তোমাকে কোশ্চেন করবে হরপ্পা সভ্যতার সবথেকে লার্জেস্ট কনস্ট্রাকশন কোনটা, মানে লার্জেস্ট বিল্ডিং কনস্ট্রাকশন, সেটা কি গ্রেট বাথ, স্নানাগার। স্নানাগারটা এত বড় ছিল যে, স্নানাগারটা যদি বড় হয়, সে বড়টা কত বড় ছিল দেখো একটু দেখিয়ে দিই। 180 ফিট ইন্টু 108 ফিট, ক্লিয়ার, দৈর্ঘ্য প্রস্থ, বুঝতে পেরেছো? এত বড় স্নানাগার ছিল। এটা ছিল হরপ্পা সভ্যতার সব থেকে বৃহৎ কনস্ট্রাকশনস। ঠিক আছে, তো এটা ছিল। নেক্সট 3 নাম্বার পয়েন্ট, স্যার এখানে একটা অ্যাসেম্বলি হল ছিল। অ্যাসেম্বলি হল ইজ মোস্ট ইম্পর্টেন্ট স্যার। তোমাকে কোশ্চেন্স করে যে হরপ্পা সভ্যতার অ্যাসেম্বলি হল এই সাইটটা কোন সাইট থেকে খুঁজে পাওয়া গেছে, হরপ্পা সভ্যতার অ্যাসেম্বলি হলটা কোন সাইট থেকে আর্কিওলজিক্যাল ফাইন্ডস করা গেছে, সেটা হচ্ছে মহেঞ্জোদারো অ্যাসেম্বলি। তাহলে গ্রেট গ্যানারিস ছিল এখানে, এটা ক্যাপিটাল সিটি যেহেতু এখানে থাকার কথা, তার সঙ্গে সঙ্গে একটা গ্রেট বাথ ছিল অ্যান্ড অ্যাসেম্বলি হল। 5 নাম্বার হচ্ছে এখানে ওই যে ক্লে ফিগার অফ মাদার গডেস, এটা হচ্ছে কমন ছিল, কমন ফ্যাক্টর ওখানেও পাওয়া গেছে। এখানে ক্লে ফিগার্স অফ মাদার গডেস মানে দেবী মূর্তি আমরা এখান থেকে পাই। মাটির তৈরি দেবী মূর্তি যেটা, সেটা হচ্ছে হরপ্পাতেও পাই, এটাও পাই, আমরা কালীবঙ্গানেতেও পাবো। ঠিক আছে, মাটির তৈরি দেবো। অ্যান্ড দেন এটা একটা কমন ফিচার্স ছিল। তো এখানে আরেকটা পাই আমরা স্যার একটা ইমেজ পাই। কিসের ইমেজ না, ব্রোঞ্জের তৈরি ইমেজ। কার, কিসের না, নুড, একটা ড্যান্সিং গার্লের ইমেজ পাই। নুড ড্যান্সিং গার্লের একটা ইমেজ পাই, যেটা ব্রোঞ্জের তৈরি ছিল। তাহলে তুমি লেখো image of a nude dancing girl, যেটা কিসের তৈরি ছিল, ব্রোঞ্জের তৈরি ছিল। ঠিক আছে, একটা নর্তকীর, আমরা ড্যান্সিং নর্তকী, এটা নৃত্যরত কুমারী মহিলার একটা ইমেজ পাই, যেখান থেকে মহেঞ্জোদারো থেকে পাই, যেটি ব্রোঞ্জের তৈরি ছিল। এটা খুব ইম্পর্টেন্ট। তো গ্রেট গ্যানারিস, গ্রেট বাথ, অ্যাসেম্বলি হল, অ্যাসেম্বলি খুব উপাসনা গৃহ, অ্যান্ড যেটা হচ্ছে ক্লে ফিগার্স অফ মাদার গডেস অ্যান্ড ইমেজ অফ নুড ড্যান্সিং গার্ল, যেটা নৃত্যরত একটা কুমারী মহিলার আমরা এখানে ইমেজ পাই, যেটা ব্রোঞ্জের তৈরি ছিল। এটা ছিল স্যার মহেঞ্জোদারোতে। আরও যেটা পাওয়া গেছে, এখান থেকে ডাইসও পাওয়া গেছে স্যার, এটা থেকে স্যার ডাইসও পাওয়া গেছে। ঠিক আছে, ডাইসও পাওয়া গেছে এখানে, কারণ এখানে গ্র্যান্ডিস ছিল না স্যার, এখানে গ্র্যান্ডিস ছিল, লেবারদের ডাইস থাকা উচিত, তো লেবারদের এখানে আমরা মহেঞ্জোদারো থেকে ডাইসও পাই। ঠিক আছে, এখানে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাওয়া গেছে, দ্যাট ইজ কল পশুপতি মহাদেবার ইমেজ। ঠিক আছে, এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পাওয়া গেছে, যার নাম পশুপতি মহাদেবার ইমেজ পাওয়া গেছে। ঠিক আছে, পশুপতি মহাদেবের একটা ইমেজ এখান থেকে পাওয়া গেছে। যেই এই পশুপতি মহাদেব, ইনি হচ্ছে দ্য গড অফ অ্যানিমালস। এটা কোশ্চিন আসতে পারে, পশুপতি মহাদেব কি না, গড অফ, ইনি ছিলেন গড অফ অ্যানিমালস, অ্যানিমালসের গড পশুপতি মহাদেব। তাহলে আমরা মহেঞ্জোদারো থেকে যে ফাইন্ডসগুলো আর্কিওলজিক্যাল ফাইন্ডস করেছি, তার মধ্যে ইম্পর্টেন্ট গ্রেট বাথ, গ্রেট গ্যানারি, অ্যাসেম্বলি হল অ্যান্ড ক্লে ফিগার্স অফ মাদার গডেস, ইমেজ অফ এ নুড ড্যান্সিং গার্ল, ব্রোঞ্জের তৈরি ডাইস পেয়ে গেছি, অ্যান্ড পশুপতি মহাদেব পেয়ে গেছি, যেটা গড অফ অ্যানিমালস। ক্লিয়ার, মহেঞ্জোদারো খতম, বুঝতে পেরেছো এটা? নেক্সট এরপরে আসবো আমরা মহেঞ্জোদারোর পর কি আসবো না, চানহুদারোতেই চলে আসি একদম। তাহলে একটা র বাই পুরোটাই মানে সিকোয়েন্স অনুযায়ী হবে। চানহুদারোতে আমরা কি পাই, তো চানহুদারোতে আমরা যেটা পাই সেটা হচ্ছে সিটি উইদাউট সিটাডেল। ঠিক আছে, চানহুদারোতে কি সিটি উইদাউট সিটাডেল, মানে কি সিটাডেল মানে কি, সিটাডেল মানে দুর্গ। এটা খুব ইম্পর্টেন্ট। তুমি যখন হরপ্পা সভ্যতার পিকচার দেখবে, ছোটোবেলায় দেখতে না স্যার, একটা দেখবে একটা এরকম মাথার ওপর কিছু আছে, যেমন পিকচারটা দেখবে, আমি হরপ্পা সভ্যতা দেখি, এই রকম করে চারধারে বিছানো ছিল,
এই রকম অবস্থায় ছিল। আমরা কিছু এখান থেকে খনন কার্য করে নিচের দিকে কিছু পাওয়া গেছে, ঠিক আছে, এরকম নিচে খনন করে কার্য বা এরকম ছোট ছোট কিছু খনন কার্য দেখতে গেছে। কিন্তু ঠিক মিডিল পোর্শনে এই রকম একটা গোল গম্বুজের টাইপের একটা উঠতো নিচে, এই রকম একটা দেখবে খনন কার্যেতে মাঝে মাঝে এইরকম থাকতো সিটিতে, ঠিক আছে, এইখানে এরকম করে দেখবে উপরে এরকম অবস্থান করতো, যেটা হরপ্পা সভ্যতার কিছু খনন কার্যের সময় তুমি দেখতে পাবে, দেখবে এরকম একটা গম্বুজের মতো দেখতে। দ্যাট ইজ কল স্যার সিটাডেল। এটাকে কি বলে স্যার? সিটাডেল। সিটাডেল মানে হচ্ছে স্যার দুর্গ, বাংলা এটাকে দুর্গ বলে। বানানটা ঠিক আছে তো? সরি, বানান ঠিক আছে? হ্যাঁ, দুর্গ ঠিক আছে তো বানান? ঠিক আছে, তো দুর্গ, তো এটাকে সিটাডেল বলে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এইরকম গম্বুজের মতো যেটা, সেটা হচ্ছে সিটাডেল। এই সিটাডেলকে একমাত্র মানে না, যত ক্যাপিটাল সিটিজ, যত মোস্ট ইম্পর্টেন্ট সিটিজগুলো ছিল সবেতেই দুর্গ ছিল, একমাত্র একটা শহরেই দুর্গ ছিল না, তার নাম কি? সিটাডেল। এটা তো তাহলে এমনি কোশ্চিনে আসতে পারে যে কোন শহরে সিটাডেল বা দুর্গ ছিল না, সেটা হচ্ছে চানহুদারো। তো এই চাচা, এবার এটার কোড কি রকম করে দেখো স্যার, সিটাডেলকে কি দিয়ে চালু করি? সি দিয়ে। আর চানহুদারোকে কি দিয়ে চালু করি? সি দিয়ে। তাহলে মনে করবে সিটি উইদাউট সিটাডেল, মানে যেখানে সি থাকবে সেখানে অ্যাকচুয়াল সি নেই। বাট বোঝা গেছে কি বলছি? যেখানে সি থাকার কথা অ্যাকচুয়ালি, সেখানে অ্যাকচুয়াল সি নেই। তো এটা একটা কোড, তো তুমি মনে রাখো যে চানহুদারো এটা হচ্ছে কি না, চানহুদারোটা হচ্ছে সিটাডেল বা সিটি উইদাউট সিটাডেল। সিটাডেল মানে দুর্গ। অ্যান্ড 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই চানহুদারোতে যেহেতু দুর্গ, এখানে দুর্গ ছিল না। আচ্ছা, দুর্গ থাকলে কি হয়? দুর্গ থাকলে সেখানে সৈন্য নিবাস করতো না, সৈন্যরা ওখানেই দুর্গতে থাকতো না, অস্ত্র ফস্ত্র কিছু সামথিং স্টোর করতো। তো দুর্গ না থাকলে স্যার এখানে মহিলারা থাকবে, আর মহিলারা বেশি এখানে এই সব জায়গায় বেশি থাকবে। চানহুদারোটা কোথায় অবস্থান করছে? পাকিস্তান, পাকিস্তানে অবস্থান করছে স্যার। এখানে যেখানে সৈন্যরা থাকবে, যেখানে তুমি দেখছো কোনো জায়গায় যদি সৈন্য এসে যায়, তোমরা সেখানে ঘোরাফেরা করো? থাকো না তো, পালিয়ে যাও। তো সেই রকম এখানে মেয়েদের বেশি ছিল, আড়ম্বরিতা ছিল, বাইরে বেরোনোর ব্যাপার ছিল। তো সেখান থেকে কি হয়, তো সেখানে এরা সাজ পোশাক করতো। এই সাজ পোশাকের কয়েকটা জিনিস আমরা পাওয়া গেছে। একটা কি পাওয়া গেছে না, একটা পাওয়া গেছে স্যার লিপস্টিক, ঠিক আছে, এখান থেকে পাওয়া যায় লিপস্টিক, এখান থেকে পাওয়া গেছে স্যার লিপস্টিক। আর 3 নাম্বার এখান থেকে পাওয়া গেছে ইঙ্ক পট, এটা খুব ইম্পর্টেন্ট স্যার। ইঙ্ক পট, আর ইঙ্ক পট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ভালো ভালো পরীক্ষায় আসে, মেন্সের কোশ্চিন হয় যে ইঙ্ক পট কোথা থেকে পাওয়া গেছে। ইঙ্ক পট পাওয়া গেছে স্যার চানহুদারো, লিপস্টিক অ্যান্ড সিটাডেল। এখানে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পাওয়া গেছে, ইমপ্রিন্ট। ইমপ্রিন্ট অফ এ, হ্যাঁ, ইমপ্রিন্ট এ ক্যাটস পাও অন এ ব্রিক, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, এই জিনিসটা এখান থেকে তুমি দেখতে পাবো। তাহলে চানহুদারোতে যে যে ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল ফাইন্ডসগুলো আমরা দেখতে পাই, প্রত্নতত্ত্বভাবে আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে সিটি উইদাউট সিটাডেল অ্যান্ড লিপস্টিক পাওয়া গেছে, ইঙ্কপট পাওয়া গেছে, ইম্পর্টেন্ট অফ দ্য ক্যাটস পাও, সরি ইমপ্রিন্ট অফ ক্যাটস পাও অন এ ব্রিক, মানে ইঁটের ওপরে আমরা যে ইঁট দেখি না স্যার, আমরা যে ইঁট দেখি না, সেই ইঁটের ওপরে কার কার ছবি, কার ছাপ পাওয়া গেছে না, বিড়ালের পায়ের ছাপ। বিড়ালের পায়ের ছাপ এরকম হয় না স্যার, তো বিড়ালের পায়ের ছাপ পাওয়া গেছে। এটা কোথায় থেকে পাওয়া গেছে? চানহুদারো থেকে। তাহলে চানহুদারোতে দেখো, এবার চানহুদারের কোড দেখো, সি সি সি, চানহুদারের কোড বুঝতে পারছো তো? কোড ইউজ করো, একটু নিজের মতো করে ভাবো। তাহলে ক্যাটস পাও, সিটাডেল, চানহুদারাতে পাওয়া গেছে, অ্যান্ড লিপস্টিক অ্যান্ড ইঙ্কপট, এগুলোকে অ্যাড করো, এইভাবে একটা কোড তৈরি বানাও যে স্যার এখানে সিটাডেল ছিল না, মানে দুর্গ ছিল না। সাধারণত এখানে দুর্গ না থাকলে এখানে সৈন্য নিবাস থাকবে না, আর যেখানে সৈন্য নিবাস না থাকবে সেখানে সাধারণত সবাই সেজে গুজে বাইরে বেরোতে পারবে। তো সামথিং এরকম করে একটা লিপস্টিক অ্যান্ড ইঙ্কপট, এটা একটা জাস্ট কোড, অন্য কিছু নয়, এইভাবে ইউজ করতে পারো। নেক্সট আমরা চানহুদারো কমপ্লিট করার পর নেক্সট করব স্যার, এরপরে কি করব? হ্যাঁ, লোথাল বানাবো, চলো।
লোথাল, লোথাল থেকে কি পাওয়া যায়? লোথাল তো একটা বন্দর জায়গা না, আর যেখানে বন্দর পোর্ট সিটি থাকবে সেখানে অবশ্যই একটা ডকইয়ার্ড থাকবে, ঠিক আছে, যেখানে বন্দর এলাকা সেটার নাম ডকইয়ার্ড। ডকইয়ার্ড, এখানে আমরা বন্দর এলাকা, বন্দর এলাকায় ডক থাকে, তো এই ডকইয়ার্ড এটা, এখান থেকে খোঁজ আর্কিওলজিক্যাল ফাইন্ডসগুলো পাওয়া গেছে ডকইয়ার্ড। নেক্সট আমরা যেখান থেকে দেখব কি না কি আছে, লোথালে ডকইয়ার্ড পাওয়া গেছে, এবং এইখানে না স্যার একটা সিল পাওয়া গেছে যেটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় পার্সিয়ান বা ইরানিয়ান সিল। সেটা কেবলমাত্র লোথালে পাওয়া গেছে। লোথালের সাথে তো একটা বাণিজ্যিক আদান প্রদান হতো না, আর বাণিজ্যিক আদান প্রদান হতো মানে ইরানের সাথে হতো, আর ইরানের সাথে যখন লোথাল থেকে বাণিজ্যিক এদিক ওদিক এক্সপোর্ট ইম্পোর্ট হতো তখন কিছু না কিছু সিল ওখানে পড়ে রয়ে গেছে, যেটা পরে আর নিয়ে যেতে পারেনি, আর সেটা লোথাল থেকে খোঁজ পাওয়া গেছে, দ্যাট ইজ কল্ড পার্সিয়ান বা ইরানিয়ান সিল, ঠিক আছে। তো এখানে সিল পাওয়া গেছে স্যার পার্সিয়ান বা ইরানিয়ান, পার্সিয়ান বা ইরানিয়ান সিল পাওয়া গেছে, ঠিক আছে। অ্যান্ড এইটা 3 নম্বর, এই সিলটা কোথায় পাওয়া গেছে না লোথালে। এখানে কিছু টেরাকোটা ইমেজ পাওয়া গেছে, এটা খুব ইম্পর্টেন্ট। টেরাকোটা ইমেজ অফ, টেরাকোটা ইমেজ অফ কার না হর্স, হর্স অ্যান্ড শিপ। এই শিপ এবং হর্স, কারণ দেখো ডকে তো শিপ থাকবেই, আচ্ছা ডকে শিপ থাকবে, আর ডকে শিপে মাল আনার জন্য কাকে নিয়ে আসবো স্যার? ঘোড়াকে, তো ওই ওখানেই রয়ে গেছে ঘোড়া। তো ব্যাপারটা হচ্ছে স্যার শিপ আর হর্স, এই হর্স অ্যান্ড শিপ এই দুটো টেরাকোটা ইমেজ ওখান থেকে পাওয়া যায়, মাটিতে তৈরি করা জিনিস। কারণ হরপ্পা সভ্যতা জিনিসরা, হরপ্পা সভ্যতার যে অধিবাসীরা তারা কি এক্সপোর্ট করতো স্যার? এক্সপোর্ট কি করবে? মাটির তৈরি টেরাকোটা জিনিস, আর মাটির তৈরি তার কাছে যে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোতে তো ইমেজ তৈরি করে ফেলবে। একটা কী কী ইমেজ ছিল স্যার? হর্স ছিল, হর্স সম্বন্ধে জানা গেছে কিন্তু এর ব্যবহার সম্বন্ধে হরপ্পা সভ্যতায় জানতো না, কিন্তু হর্স জানা গেছে। নেক্সট হচ্ছে স্যার শিপ, ওখানে চলতো নিশ্চয়ই একদিক বাণিজ্য ব্যবসা ছিল। নেক্সট এইটা ছিল স্যার ডকইয়ার্ড, পার্সিয়ান বা ইরানিয়ান সিল অ্যান্ড টেরাকোটা ইমেজ অফ হর্স অ্যান্ড শিপ। আর একটা দেখতে পাবে কঞ্চ সেল। কঞ্চ সেল মানে কি স্যার? কনসেল মানে হচ্ছে, কনসেল মানে কি ওই যে নদীতে, তোমরা দীঘা যাও তো, ওখানে গেলে কি পাও? ওই যে সামথিং, ঠিক আছে, যে সামুদ্রিক যে সামথিং জিনিসগুলো যেগুলো দেখতে অনেকটা কি রকম শঙ্খের মতো, সেই জিনিসগুলোকে আমরা কনসেল বলি। তো এটা হচ্ছে ডকইয়ার্ড, পার্সিয়ান বা ইরানিয়ান সিল আছে, টেরাকোটা ইমেজ আছে অ্যান্ড কনসেল, ঠিক আছে। এটা লোথাল। তাহলে লোথালের আমি জিনিসগুলো কীভাবে বলছি, ফার্স্ট এটা একটা বন্দর এলাকা, এখানে থাকতেই হবে একটা ডকইয়ার্ড। আচ্ছা বন্দরের ডকের মাধ্যমে কি যাবে না আমরা আদান প্রদান করতাম, কার সাথে? ইরানের সাথে, ইরানিয়ান সিল। নেক্সট আমরা আসবে টেরাকোটা ইমেজ, কার সাথে? হর্স অ্যান্ড শিপ, কারণ শিপ তো থাকতোই, অ্যান্ড কনসেল ওখান থেকে পাওয়া গেছে। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো স্যার লোথালের পর কি আসবো? কালীবঙ্গান, ঠিক আছে। আমরা আর্কিওলজিক্যাল ফাইন্ডসগুলো দেখছি, আর্কিওলজিক্যাল যে প্রত্নতত্ত্ব যে ফাইন্ডসগুলো সেই ফাইন্ডসগুলো চলছে। কালীবঙ্গানে 1 নাম্বার কি পয়েন্ট দেখবো না আমরা কালীবঙ্গান কোথায় অবস্থিত আগে দেখি। স্যার কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানে। আচ্ছা রাজস্থানে আমরা কি পাবো সাধারণত পাওয়া উচিত আমাদের না রাজস্থানে বলো? হ্যাঁ, কারণ ওখানে চাষাবাদের নির্দেশন পাওয়া গেছে, ঠিক আছে। তো এখানে কিছু জিনিস যে ল্যাঙ্গলের ফলা, কিছু কর্ষণকৃত ভূমি সারফেস, যেগুলোকে প্ল্যাঙ্ক ফিল্ড সারফেস বলা হয়, প্ল্যাঙ্ক ফিল্ড সারফেস, এখানে কিছু কর্ষণকৃত ভূমি, লাঙ্গলের ফলা এইসব পাওয়া গেছে। এখান থেকে একটা সিল পাওয়া গেছে যেটা খুব ইম্পর্টেন্ট, যাকে মেসোপটেমিয়ান সিলিন্ড্রিক্যাল সিল বলা হয়। খুব খুব ইম্পর্টেন্ট, এই দুটো সিল তোমাকে পড়ে পরীক্ষায়, পার্সিয়ান সিল, মেসোপটেমিয়ান সিল দুটো জায়গায় পাওয়া গেছে, একটা মেসোপটেমিয়া থেকে পাওয়া গেছে, আর একটা মেসোপটেমিয়া বলা হয়নি ওখানে, ওখান থেকেও মেসোপটেমিয়ার সিল পাওয়া গেছে। সরি, আমরা যখন মহেঞ্জোদারো করছিলাম, মহেঞ্জোদারোতে মেসোপটেমিয়া সিল পাওয়া গেছে, আর একটা স্যার কালীবঙ্গানে পাওয়া গেছে। তো কালীবঙ্গানে এখানে মেসোপটেমিয়ান সিলিন্ড্রিক্যাল সিল পাওয়া গেছে, ঠিক আছে। মেসোপটেমিয়ান সিলিন্ড্রিক্যাল সিল পাওয়া গেছে এখান থেকে। 3 নাম্বার তাহলে কালীবঙ্গানে প্লাঙ্ক ফিল্ড সারফেস, মেসোপটেমিয়ান সিলিন্ড্রিক্যাল সিল, এখান থেকে সিলিন্ড্রিক্যাল সিল পাওয়া গেছে।
ঠিক আছে, এখানে কিছু ব্রিক্স পাওয়া গেছে, মাটির মাটির যেসব আমরা মাটিকে তৈরি করে কি ইট তৈরি করতো, পোড়া ইট, সেরকম কিছু বার্ন ব্রিক্স পাওয়া গেছে। ঠিক আছে, বার্ন, এই ব্রাউন ব্রিক্স পাওয়া গেছে। তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট কি জানো তো, প্ল্যাংফিল্ড সার্ফেস, এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে স্যার মেসোপটেমিয়ান সিলিন্ড্রিক্যাল সিল, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে কোশ্চেন বারবার আসে। এটা দুটো জায়গায় পাওয়া গেছে, একটা কালীবঙ্গান আর দুই বলো মাইঞ্জোদারো। ঠিক আছে স্যার, নেক্সট এরপরে আসবো, কালীবঙ্গান কমপ্লিট, এরপরে আসবো কি বলো, বানওয়ালি। বানওয়ালিতে আমরা সাধারণত দেখতে পাবো, এখানে দেখো বানওয়ালিটা কোথায় অবস্থিত, হরিয়ানা। এমন একটা জায়গা যেখানে দেখো টোটাল যে জায়গাটা জুড়ে ছিল, টোটাল এই হরপ্পান সিভিলাইজেশন যে জায়গা জুড়ে ছিল, সেই পুরো জায়গা জুড়েই অ্যাকচুয়ালি এখানে মেইন জিনিসটা হরপ্পা সিভিলাইজেশনের ফিচার্সের মধ্যে কী কী পড়ে জানো তো, হরপ্পা সিভিলাইজেশনসের ফিচার্সের মধ্যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মানে চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা মেইন ফিচার্স বলা হয় এই যে পুরো টোটাল টাউন বা সিটিসগুলোর জন্য ইকুয়াল বা একই ক্যারেক্টারিস্টিক। তো একটা হচ্ছে কি ছিল, একটা হচ্ছে টাউন প্ল্যানিং, দ্যাট ইজ কল গ্রিড সিস্টেম। দ্য সিস্টেমেটিক টাউন প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট, মানে শহরটাকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে টাউন প্রত্যেকটা একটা রোয়ে সিস্টেমে চলছিল। ঠিক আছে, সিস্টেমেটিক টাউন প্ল্যানিং ছিল, এটাকে বলে গ্রিড সিস্টেম করা হয়েছিল, এই সিস্টেমটার নাম। দুই নাম্বার, এই যখন টাউন প্ল্যানিং করবে নিশ্চয়ই নর্দমা তৈরি করতে হবে, তার মানে ড্রেনেজ সিস্টেমকে খুব ইউনিক তৈরিতে করেছিল ওরা। ওরা ড্রেনেজ সিস্টেমকে এত সুন্দর তৈরি করেছে, আমাদের ড্রেনে তো স্যার জল জমে যায়, তুমি পড়ে গেলে ওখান থেকে উঠতে পারবে না, ওখানে স্যার উঠে ভেসে ভেসে চলে যাবে। ঠিক আছে, তো ড্রেনেজ সিস্টেম খুব ইউনিক ছিল। তিন নাম্বার, এখানে প্রত্যেকটা শহরে একটা করে সিটাডেল ছিল, দুর্গ ছিল, তার মানে কি ওই শহরকে রক্ষণাবেক্ষণ করার জন্য কিছু সৈন্য সামন্ত ওখানে রাখা হতো, যদিও তাদের সম্বন্ধে আমরা জানি না, কিন্তু সিটাডেল দুর্গকে আমরা এইভাবে ইউজ করি না বলতে পারি। তো দুর্গ প্রত্যেকটা শহরে, শুধু একটাই ছিল না, কোথায় ছিল না, চানহুদারোতে। তো এইটা ছিল দুর্গ, তো একদম ইউনিক ছিল। আর হচ্ছে এরা কনস্ট্রাকশনস করতো, দে ইউজ অফ বার্ন ব্রিক্স ইন দ্য কনস্ট্রাকশনস, প্রত্যেকটা কনস্ট্রাকশনে পোড়া ইটের ব্যবহার করতো। আর আমরা এখন ইট দিয়ে ব্যবসা করি স্যার, বুঝতে পেরেছো, আমরা বলছি হেভি করে ফেলেছি বাড়ি, এত বড় বাড়ি ইট দিয়ে বানিয়েছি একদম, ওদের স্যার 5,000 বছর আগেও ইট দিয়ে বাড়ি হতো। তুমি উন্নত না তারা উন্নত স্যার, বলছি আমরা স্যার মোবাইল বের করে ফেলেছি। ঠিক আছে, তো যাই হোক সেরকম একটা ব্যাপার। তো আমরা এখানে বানওয়ালিতে কি দেখবো, ড্রেনেজ সিস্টেমের মধ্যে দেখো স্যার, সিটাডেলের অভাব কোথায় ছিল, চানহুদারোতে। ড্রেনেজের অভাব ছিল কোথায় জানো, বানওয়ালিতে। তো এটা হচ্ছে ড্রেনেজের অভাব ছিল, এটা মানে একটা সিস্টেমেটিক ড্রেনেজের ল্যাক অফ সিস্টেমেটিক ড্রেনেজ, ল্যাক অফ সিস্টেমেটিক ড্রেনেজ। তো এখানে সিস্টেমেটিক ড্রেনেজের অভাব ছিল এটা বানওয়ালিতে, এটা এর জন্য পরীক্ষায় আসে যে ড্রেন কোথায় সব থেকে সিস্টেমেটিক ড্রেন ফর্ম কোথায় ছিল না, সেটা বানওয়ালি। বানওয়ালিটা কোথায় অবস্থিত, হরিয়ানা। আর এখান থেকে আমরা পাই দ্য ক্লে ফিগার, এটা এখানেও একটা একটা হচ্ছে স্যার সেম সেম ফিচার্স। তো ক্লে ফিগার্স অফ মাদার গডেস, বানওয়ালিতে এটা পাওয়া গেছে। তো ক্লে ফিগার অফ মাদার গডেস, ল্যাক অফ সিস্টেমেটিক ড্রেন। ঠিক আছে, বানওয়ালি এর জন্য ফেমাস, ব্যাস আর কিছু করার এখানে দরকার নেই। নেক্সট আমরা আসবো, বানওয়ালির পর আছে কি, ধোলাভিরা, তাই কি না, বানওয়ালির পর কি আছে, ধোলাভিরা। ধোলাভিরাতে সাধারণত আমরা যা দেখব সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে একটা ওয়াটার হার্নেসিং সিস্টেম ছিল। এই যে আমরা মানে কোনো একটা জায়গায় এখন 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 ওয়াটারকে স্টোর করার জন্য সব বিভিন্ন রকমের জায়গায় জায়গায় আমাদের করা হচ্ছে না ওয়াটার ট্যাঙ্ক, সেরকম ওয়াটার ট্যাঙ্ক ধোলাভিরাতে ছিল, মানে পুরো হরপ্পা সিভিলাইজেশনসকে জল দিত। আর বোঝা গেছে কি বলছি স্যার, এটা ধোলাভিরাটা কোথায় অবস্থিত, গুজরাটে, এটার পাশে লুনি রিভার অবস্থিত। তো ওখান থেকে যে এক তো লুনি আছে, দেন ও যে আরব সাগর আছে, ওখান থেকে জল নিয়ে ওটাকে রিফাইন করে গোটা সিন্ধু সভ্যতায় এটা ভিতরের মতো। ঠিক আছে, এই ধোলাভিরাতে একটা ছিল ওয়াটার হার্নেসিং সিস্টেম, মানে
তুমি বলতে পারো এখানে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক বলতে পারো, ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক। এত জোরে কাশছি, ভিডিও তো দেখতে দেখতে অনেকে বলবে স্যারের কাশি হয়েছে। তো ওয়াটার রিজার্ভার সিস্টেম। 2 নাম্বার, ধোলাবিরাতে একটা স্টেডিয়াম ছিল। অ্যান্ড 3 নাম্বার, এটা স্টেডিয়ামের জন্য বিখ্যাত স্যার। ধুলো কোথায় উঠে? স্টেডিয়ামে, ঠিক আছে? তো ধুলো উড়াও। তো ধোলাবিরাতে একটা স্টেডিয়াম ছিল, তো স্টেডিয়াম ওয়াটার হার্নেসিং সিস্টেমের জন্য ফেমাস ছিল, স্টেডিয়াম ছিল। আর এখানে ধোলাবিরা ইজ অনলি ওয়ান সাইড দ্যাট অর হুইচ হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 3 পার্টস, ঠিক আছে? তো এটা ছিল অনলি ওয়ান সাইড, ধোলাবিরা, which has been divided into 3 parts. Clear স্যার? এই ধোলাবিরা ছিল। তাহলে ওয়াটার হার্নেসিং সিস্টেম স্যার, ওয়াটার হার্নেসিং সিস্টেম, স্টেডিয়াম, আর স্টেডিয়ামে কি ওঠে? ধুলো, ধোলাবিরা। ওয়াটার হার্নেসিং সিস্টেম, ধোলাবিরা তো বারবার জানছো। আর অনলি ওয়ান সাইড হুইচ হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 3 পার্টস, যেটা সব থেকে 3টে পার্টে ভাগ ছিল ধোলাবিরায়। মানে এতগুলো সাইটের মধ্যে একমাত্র ধোলাবিরা ছিল যা 3টে সাইট ফর্মে বিভাগ ছিল। ক্লিয়ার? নেক্সট আসবো স্যার, ধোলাবিরার পর আমরা আসবো সুরকা, জেন্ডার নয়, সুরকা ডাটা, টাডা, ঠিক আছে? সুরকা টাডা। এই সুরকাটাডা একটার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এইখানে সুরকাটাডা, এইখান থেকে যে আর্কিওলজিক্যাল ফাইন্ডস বা প্রত্নতত্ত্ব যে খোঁজটা এসেছে, সেটার মধ্যে এক এসেছে বোন। কিসের বোন? ঘোড়ার হাড়। ঘোড়ার হাড়ের খোঁজ পাওয়া গেছে এখান থেকে, ঠিক আছে? বোন অফ হর্স, ঠিক আছে? এখানে ঘোড়ার হাড় খোঁজা পাওয়া গেছে সুরকাটাটার থেকে। আর একটা হয় স্যার দাইমাবাদ। দাইমাবাদ, দাইমাবাদ থেকে যেটা আমরা খোঁজ পাই সেটা স্যার রথ ইমেজ, কপারের যে বা ব্রোঞ্জের তৈরি রথের ইমেজ, ঠিক আছে? ইমেজ অফ কপার or bronze chariot, ঠিক আছে? চ্যারিয়টের মানে হচ্ছে কি? রথ, ঠিক আছে? তো এখান থেকে দাইমাবাদ থেকে, দাইমাবাদ কোথায় অবস্থিত স্যার? মহারাষ্ট্রে। আর স্যার সুরকাটাডা অবস্থিত, এটা স্যার পড়া হয়নি। সুরকাটাডা কোথায় অবস্থিত? সুরকাটাডা অবস্থিত গুজরাটে, কচ্ছ ডিস্ট্রিক্টে। সুরকাটাডা হচ্ছে গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্টে, কচ্ছ ডিস্ট্রিক্টে, গুজরাট, ঠিক আছে? সুরকা। আচ্ছা, সুরকা জেন্ডর কোথায় অবস্থিত? সুটকা জেন্ডর পাকিস্তান ইরান বর্ডার, কিন্তু সুরকাটাটা কোথায় অবস্থিত? গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্ট। ক্লিয়ার? কমপ্লিট। আমাদের আর্কিওলজিক্যাল ফাইন্ডস ইজ খতম। আমরা এবার কি করব না, এইবার আমরা দেখব এর কিছু কিছু ফিচার্স আছে, ছোট ছোট ফিচার্সগুলো, ব্যাস। বড় যে ফিচার্স ছিল এইগুলোই, ঠিক আছে? এর মধ্যে এরপরে ছোট ছোট কিছু ফিচার্স আছে, যেমন আমরা টোটাল যে ফিচার্স দেখব, মানে মেন ক্যারেক্টারিস্টিক অফ দিস সিভিলাইজেশনস, তার মধ্যে দ্য মেন ফিচার্স, দ্য মেন ফিচার্সগুলো এটার মধ্যে কি কি আছে দেখো। মেন ফিচার্সের মধ্যে 1 নাম্বার পরে, তো আমি যদি মেন ফিচার্স দেখি, মেন ফিচার্সের 1 নাম্বারে কি থাকবে স্যার? না আমরা এক্ষুনি বলছিলাম স্যার, যেটা কি বলে গেলাম, যে মেন ফিচার্সের সঙ্গে এটা যুক্ত থাকবে যে এই পুরো হরপ্পা সিভিলাইজেশনে একটা ড্রেনেজ প্যাটার্ন থাকবে, 1 নাম্বার। 2 হচ্ছে কি না, এখানে সিটাডেল থাকবে। 3 নাম্বার, এখানে একটা টাউন প্ল্যানিং ছিল, দ্যাট ইজ গ্রিড সিস্টেম, এটা থাকবে, মানে টাউনটা প্ল্যানিং করে হবে। আর 4 নাম্বার কি ছিল স্যার? দুর্গ বললাম স্যার, টাউন প্ল্যানিং বললাম স্যার, ড্রেনেজ সিস্টেম বললাম স্যার, আর একটা কি ছিল? পড়া ইটের ব্যবহার, ঠিক আছে? তো ফার্স্ট আমরা দেখব না যে মেন ফিচার্স, মানে তোমাকে এটা কমন ফিচার্স অফ হরপ্পান সিভিলাইজেশনস, যে হরপ্পান সভ্যতা আছে তার মধ্যে যে কমন ফিচার্সগুলো পাওয়া যায় সেগুলো এই 4টে, এটা পরীক্ষায় আসে। এই 4টের মধ্যে কোনটা কমন ফিচার্স নয়, এটা পরীক্ষায় আসে। 1 নাম্বার হচ্ছে, ফার্স্ট হচ্ছে কি দেখব না, টাউন সিস্টেমেটিক টাউন প্ল্যানিং, systematic town planning, that is called
that is called grid system. And second part, এখানে মেন ফিচার্সের মধ্যে একটা এখানে গ্রিড সিস্টেমটা প্রথা এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপরে এটা আছে এই যে মেন ফিচার্সের মধ্যে সিস্টেমেটিক একটা টাউন প্ল্যানিং ছিল। আচ্ছা, এরপরে আছে ইউজ অফ বার্ন ব্রেকস। ইউজ অফ বার্ন ব্রিক্স। বার্ন ব্রিক্স কোথায়? ইন কনস্ট্রাকশন। ঠিক আছে, নেক্সট তারপরে আছে আচ্ছা তারপরে আছে আমরা এখানে পোড়া ইটের ব্যবহার কনস্ট্রাকশনে, পোড়া ইট। আর একটা হচ্ছে কি না সিটাডেল, আমরা সিটাডেল ইউজ এখানে ব্যবহার হতো, সিটাডেল ফর্টিফাইড সিটাডেল। এই সিটাডেল এখানে কমন ছিল, প্রত্যেকটা যে সাইটসগুলো ছিল তাতে সিটাডেল কমন ছিল, একটাই ছিল স্যার চানহুদারো, এই সরি হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড তার নম্বর 4 নম্বর যেটাকে ছিল তাহলে সিস্টেমেটিক টাউন প্ল্যানিং ছিল, যেটাকে গ্রিড সিস্টেম বলছে, ইউজ অফ বার্ন ব্রিক্স যেটাকে কনস্ট্রাকশন ইউজ হতো, সিটাডেল ছিল। আর 4 নম্বর যেটা ছিল সেটা কি ছিল না আমরা একটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম পাই। এখানে টোটাল যে হরপ্পান সাইটটা আছে এখানে খুব সুন্দরভাবে পরিকল্পিত ড্রেনেজ সিস্টেম ছিল, ঠিক আছে, যেটা একমাত্র অভাব ছিল কোথায়? বানওয়ালিতে। বানওয়ালি কোথায় অবস্থিত? হরিয়ানা। হরিয়ানাতে ভালো ড্রেনেজ সিস্টেম থাকার কথা না, তার কারণ কি ওখানে প্রচুর পরিমাণে কি গরু আছে না। হরিয়ানাকে কি বলা হয়? দুধের বালতি ভারতের। তো এখানে গরু থাকবে, আর গরু থাকলে তো ড্রেন ভালো হওয়া উচিত, কিন্তু খারাপ ছিল। ব্যাপারটা বোঝা গেছে? দ্যাট ইজ ট্রিক্স, অন্য কিছু নয়। নেক্সট ড্রেনেজ সিস্টেম। চলো, এক হচ্ছে সিস্টেমেটিক টাউন প্ল্যানিং, 2 হচ্ছে ইউজ অফ বার্ন ব্রিক্স, 3 হচ্ছে সিটাডেল, অ্যান্ড 4 হচ্ছে ড্রেনেজ সিস্টেম। ক্লিয়ার? পুরো ক্লিয়ার, ঠিক আছে। এরপরে আসবো মেন ফিচার্সের পর। নেক্সট মেন ফিচার্সের পর আমরা দেখবো এখানে কিছু ক্রপস দেখবো। ক্রপসটা কি? এরা মেনলি যে কি খাবার ইউজ করতো, ক্রপস খাদ্যশস্য, এদের মধ্যে মেনলি দুটো ছিল মেন ক্রপস। এক হচ্ছে মেন ক্রপস। মেন ক্রপস কি ছিল স্যার? হুইট, হুইট অ্যান্ড বার্লি। গম এবং বার্লি দুটো ছিল এদের মেন ক্রপস। কি ছিল? হুইট, হুইট অ্যান্ড বার্লি। অ্যান্ড আদার্স যে ক্রপসগুলো ছিল, আদার ক্রপসের মধ্যে কি কি পড়ে? একটা হচ্ছে ডেটস। স্যার ডেটস মানে কি? বলে ডেট দিয়া, কাউকে ডেট দিলাম স্যার গেলাম, তাই তো? ডেট দিয়ে হরপ্পা সভ্যতার ধোলাভিরাতে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে একদম যা ওয়াটার ট্যাঙ্কে গেলাম, আর বেরোবো না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ডেটস মানে হচ্ছে খেজুর, তাই কি না? তারপরে সিসামাম, সিসামাম মানে কি? তিল, ঠিক আছে। তো ডেটস, সিসামাম। আচ্ছা, আমরা এখানে কটনও পেয়েছি, কটন। আচ্ছা, মাস্টার্ড, মাস্টার্ড মানে কি? তো ডেটস, সিসামাম, কটন, মাস্টার্ড, এইগুলো এক্সেট্রা, এগুলো আদার্স ক্রপসের মধ্যে পড়ে। তাহলে মেনলি ক্রপস ছিল। এখানে তোমাকে কোশ্চিনে আসে যে হরপ্পা সিভিলাইজেশন বা সভ্যতার মানুষরা কোন কোন মানে প্রধান খাদ্যশস্য কি ছিল? তুমি কি বলবে? ধান নয়, গম, ঠিক আছে। ধান বলবে না স্যার, ধানকে কেউ খায়ও না, ঠিক আছে। ধান নয় স্যার, গম। এবার ব্যাপারটা হচ্ছে এখানে একটা রাইস কাল্টিভেশনের এভিডেন্স পাওয়া যায়। লিখো, দ্য এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন ওয়াজ ডিসকভার্ড। কোথা থেকে পাওয়া গেছে? ইন রোপার অ্যান্ড রংপুর, সরি লোথাল অ্যান্ড রংপুর, লোথাল অ্যান্ড রংপুর। লোথাল অ্যান্ড রংপুর বলে দুটো জায়গা আছে স্যার। লোথাল আর রংপুর কোথায় অবস্থিত? দুটোই তো গুজরাটে অবস্থিত না। রোপারটা কোথায়? পাঞ্জাবে। কি করে গুজরাটে হবে? তো লোথাল গুজরাটে অবস্থিত আর রোপার পাঞ্জাবে অবস্থিত। এই দুটো থেকে এভিডেন্স অফ রাইস কাল্টিভেশনের এভিডেন্স, যে আমরা রাইস কাল্টিভেশন করি, সেই কাল্টিভেশনের এভিডেন্স পাওয়া গেছে, কালেক্ট করেছি। তাহলে আমরা যদি বলি দ্য এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন ওয়াজ ডিসকভার্ড ইন, কোথা থেকে?
লোথাল অ্যান্ড রংপুর। লোথাল ইজ সিচুয়েটেড গুজরাট, রংপুর পাঞ্জাব। তো পাঞ্জাব আর গুজরাট থেকে আমরা রাইস খাই, এই দুটো জায়গা থেকে না স্যার, এটা কি বলেছি, রংপুর বলেছি, ও স্যার আমি তো রোপার বলছি, এটা রংপুর স্যার, দুটোই গুজরাট, দুটোই গুজরাট, সরি। ঠিক আছে, তো লোথাল অ্যান্ড রংপুর দুটোই গুজরাটে অবস্থিত, যেটা রাইস কালটিভেশনের আমরা রোপার নয় রংপুর বলছি, রংপুর। এটা নিয়েও কনফিউজ আছে রোপার আর রংপুর নিয়ে। ঠিক আছে, আফটার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া হুইচ সাইট অফ হরপ্পান সিভিলাইজেশনস ওয়াজ ডিসকভার্ড। ঠিক আছে, তো এটা নিয়েও কনফিউজ আছে রংপুর অ্যান্ড রোপার নিয়ে, কিন্তু আমি বলবো স্যার রোপারটাকে করো, রংপুরটাকে আলাদা করে রাখো। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে লোথাল আর রংপুর দুটোই রাইস কাল্টিভেশন, এটা কোথায় অবস্থিত, গুজরাটে। ঠিক আছে, রোপার নয়, এটা রংপুর। এটা এখান থেকে আমাদের যে রাইস কাল্টিভেশন হতো, যে এইখানে হরপ্পা সভ্যতাতেও যে যে রাইসের চাষ হতো, ধানের চাষ হতো, সেটা এই দুটো জায়গা থেকে এভিডেন্স পাওয়া গেছে। ক্লিয়ার? এরপর আছে ক্রপস, তাহলে ক্রপস আমরা চলে যাচ্ছি। নেম তারপরে আসবো যেটা, সেটা হচ্ছে অ্যানিমালস। অ্যানিমালসের মধ্যে এখানে না স্যার বেসিক্যালি সব অ্যানিমালসই পাওয়া গেছে, কিন্তু একটা অ্যানিমালস এখানে, একটা অ্যানিমাল সম্বন্ধে জানতো না এই হরপ্পান পিপল, এটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে লায়ন ওয়াজ নট নোন টু হরপ্পান পিপল। ঠিক আছে, লায়ন ওয়াজ নট নোন টু হরপ্পান পিপল। স্যার এখানে কি জানতো না, কোনটার জানতো না, কোন পশুটার সম্বন্ধে জানতো না, লায়ন ইজ দ্য মোস্ট ওয়ান। এটা কোশ্চিন আসে যে এই এখানে সব পশু সম্বন্ধে এখান থেকে আমরা এভিডেন্স পেয়েছি, কিন্তু লায়নের কোনো এভিডেন্স পাইনি। ঠিক আছে, তো লায়ন ওয়াজ নট নোন টু দ্য হরপ্পান পিপল, দ্য হরপ্পান পিপল। তাহলে এখানে হরপ্পান সভ্যতার অধিবাসীরা কিসের ব্যবহার, কি সম্বন্ধে, কোন জন্তু সম্বন্ধে জানতো না, সিংহ। বাট এরা টাইগার সম্বন্ধে, অন্যান্য যে জন্তুগুলো আছে যেমন টাইগার, পিগস, ডগস। ঠিক আছে, কারণ ডগসের সাথে তো এখানে আমরা কোথায় পেয়েছি, লোথাল না, সরি লোথালে নয়, রোপারে। ঠিক আছে, তো ডগস, পিগস, রাইনো, বাফালো, অক্স, সমস্ত এলিফ্যান্ট সবগুলোই পেয়েছি অ্যানিমালসগুলো, কিন্তু লায়নটা আমরা জানতাম না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিমালস। নেক্সট আমরা এখান থেকে আসবো অ্যানিমালস, আর এখানে কিছু জানার দরকার নেই অ্যানিমালস সম্বন্ধে, যা ওভার হয়ে গেছে। এবার অন্যান্য জায়গায় কিছু অ্যানিমালস সম্বন্ধে আমরা জানবো। এর সঙ্গে আমরা এখান থেকে যেটা আসবো সেটা হচ্ছে ট্রেড। এবার আসবো ট্রেড, আমরা ট্রেডিংটা করব, কার কার সাথে এটা ট্রেড করতো। ঠিক আছে, এই পুরো ট্রেডটা চলতো, ট্রেড রিলেশন উইথ, এই ট্রেড রিলেশন কাদের সাথে চলতো স্যার, হরপ্পা সভ্যতার ট্রেড রিলেশন কাদের সাথে চলতো, একটা হচ্ছে মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া, আর দুই চলতো স্যার, আমরা শুরুতেই বলেছিলাম কাদের সাথে, মেসোপটেমিয়ার সাথে চলতো, আর একটা হচ্ছে বলো, না 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 স্যার মেসোপটেমিয়াই তো যেখানে ইরাক ইরানে অবস্থিত, কি বলছিলাম, হ্যাঁ বাহারিনের সাথে, ইয়েস। বাহারিনের সাথে চলতো আর মেসোপটেমিয়ার সাথে চলতো। ঠিক আছে, তো ট্রেড রিলেশনস উইথ মেসোপটেমিয়া অ্যান্ড বাহারিন, এই দুটোর সাথে ট্রেড চলতো। ঠিক আছে, বাহারিনের সাথে আর মেসোপটেমিয়ার সাথে। এই ট্রেডটা সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি এক্সপোর্ট, আর একটা হচ্ছে কি স্যার ইম্পোর্ট। স্যার এক্সপোর্ট আর ইম্পোর্ট, তাই কি না? তো আমরা ট্রেড সাধারণত কাদের সাথে দেখেছি না, মেসোপটেমিয়া অ্যান্ড বাহারিনের সাথে এরা করতো। মেসোপটেমিয়া আর বাহারিন কোথায় ছিল স্যার, আমরা ইন্ডিয়ার ম্যাপ দেখবো, ইন্ডিয়ার ম্যাপে যদি আমি সোজা দিকে তাকাই তাহলে তুমি লেফট সাইডে একটু দূরে যাবে, দূরের দিকে তাকালেই দেখতে পাবে মেসোপটেমিয়া, যেটা কোথায় অবস্থিত, ইরান আর ইরাকে অবস্থিত। ঠিক আছে, মেসোপটেমিয়া যেটা অবস্থিত ছিল। অ্যাকচুয়ালি যে কন্টেম্পোরারি হরপ্পান যে সিভিলাইজেশনস আছে, সেই কন্টেম্পোরারি সিভিলাইজেশনসগুলোর মধ্যে তিনটে ছিল হরপ্পার সঙ্গে এক সমসাময়িক। তোমাকে আরেকটা কোশ্চেন করবে যে হরপ্পা সভ্যতার সমসাময়িক যে সভ্যতাগুলো সেগুলো কি কি, প্রথম হচ্ছে স্যার ইজিপ্ট, ইজিপ্টটা কোথায় অবস্থিত, মিশর।
দ্বিতীয় মেসোপটেমিয়া কোথায় অবস্থিত? যেখানে ইউগ্রিস আর ট্রাইফিডিস, ঠিক আছে, ইউগ্রিস যেটা এটা হচ্ছে। নেক্সট থার্ড ওয়ান হচ্ছে চায়না। তো এই তিনটে সভ্যতা সঙ্গে কন্টেম্পোরারি ছিল কে? হরপ্পা সিভিলাইজেশন। তো হরপ্পা সভ্যতার কন্টেম্পোরারি তোমাকে বলতে সমসাময়িক সভ্যতাগুলির নাম বলো, কি কি করবে? এটার মধ্যে একটা অপশন থাকবে না, ঠিক আছে? একটা হচ্ছে কি না ইজিপ্ট, 2 মেসোপটেমিয়া, 3 চায়না, ঠিক আছে? আচ্ছা, এক্সপোর্ট এখানে কি ট্রেডের মধ্যে এক্সপোর্ট কি করতো স্যার? ট্রেডের মধ্যে এরা এক্সপোর্ট কি করতো স্যার? এক্সপোর্ট মানে কি রপ্তানি। তাহলে রপ্তানি করার থেকে আমি আগে আমদানিটা দেখে নিই। তাহলে আমরা কি আমদানি করতো না, এখানে দেখো কপার ছিল কিন্তু তবুও কপার আমদানি করতো, ঠিক আছে? তো ছিল কপার, ব্রোঞ্জ, আচ্ছা টিন, এরা এরা এগুলো আমদানি করতো, কপার, ব্রোঞ্জ, টিন, ঠিক আছে? এরা এগুলো আমদানি করতো, এক্সপোর্ট করতো। লোহা তো ছিল না, গোল্ডও করতো স্যার, গোল্ডও করতো। লোহা ছিল না। আয়রন ওয়াজ নট নোন টু হরপ্পান পিপল। আয়রন সম্বন্ধে হরপ্পান পিপলের কোনো আইডিয়াই ছিল না। আয়রন তার পরের থেকে শুরু হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে স্যার কপার, ব্রোঞ্জ, টিন অ্যান্ড গোল্ড, এগুলো স্যার এটা কি করতো না ইম্পোর্ট করতো। এক্সপোর্ট কি করতো? এক্সপোর্ট হরপ্পা সভ্যতায় যা যা উৎপাদিত হতো, কি কি হতো? প্রথম তো টেরাকোটা মডেলসগুলো, ইমেজগুলো, মাটির তৈরি ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে বাইরে রপ্তানি করতো। আচ্ছা, সেকেন্ড তার মধ্যে কি এগ্রিকালচার কিছু প্রোডাক্টস, কারণ ওরা তো চাষাবাদ করতো, তো এগ্রিকালচারাল কিছু প্রোডাক্টস ইউজ করতো যেগুলোকে আমরা বাইরে রপ্তানি করতো ওরা। নেক্সট তারপরে কি হতো না, তারপরে যেটা করতো সেটা হচ্ছে কনচ সেল, কারণ তীরবর্তী স্থানে কিছু অবস্থিত ছিল কনচ সেল। তারপরে তোমায় বলো কি আছে এখানের মধ্যে, কি ছিল? কটন, কটন ইউজ করতো, কটনের তৈরি কিছু 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 জিনিস সামগ্রী। তাহলে এরা এগুলো এক্সপোর্ট করতে পারতো। একটা হচ্ছে স্যার টেরাকোটা মডেলস, টেরাকোটা মডেলস। 2 হচ্ছে স্যার কটন। 3 হচ্ছে এক্সপোর্ট করতো। 3 হচ্ছে স্যার তুমি বলো এগ্রিকালচার প্রোডাক্টস। এগ্রিকালচার প্রোডাক্টস, তাহলে টেরাকোটা মডেলস, কটন, এগ্রিকালচার, কনচ সেল, কনচ সেল শামুকের তৈরি যেসব জিনিসগুলো ছিল শঙ্খের তৈরি। তাহলে টেরাকোটা, কটন, এগ্রিকালচার প্রোডাক্টস, কনচ সেলস, আরও এক্সেট্রা কিছু জিনিস ছিল সেগুলো এরা এখান থেকে বাইরে পাঠাতো, ঠিক আছে, এক্সপোর্ট করতো। তাহলে ইম্পোর্ট আর এক্সপোর্ট হলো। ট্রেডটা কাদের সাথে ছিল স্যার? ট্রেডটা কাদের সাথে হতো? মেসোপটেমিয়া আর বাহরেন। এবার ব্যাপারটা হচ্ছে এই মেসোপটেমিয়া সভ্যতার যে 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 অ্যাকচুয়ালি সুমেরিয়ান টেক্সট, এটাকে বলা কি মেসোপটেমিয়া সুমেরিয়া কি? তো স্যার এই যে জিনিসটা, এই যে সুমেরিয়ান টেক্সট, এখান থেকে এই ব্যবসা বাণিজ্যের সাথেই যুক্ত কিছু সুমেরিয়ান টেক্সট আছে, সরি সুমেরিয়ান টেক্সট আছে। এই সুমেরিয়ান টেক্সট রেফার্স টু হরপ্পান সিভিলাইজেশন। people as মেলুহা, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এই সুমেরীয় যে অধিবাসীরা হরপ্পান পিপলকে, মানে হরপ্পার মানুষকে কি বলে ডাকতো স্যার? মেলুহা, মেলুহা, মেলুহা বলে ডাকতো। এটা খুব ইম্পর্টেন্ট স্যার। দ্য সুমেরিয়ান টেক্সট, যে সুমেরি প্রদেশের যে কিছু টেক্সট আছে এগুলো রিফার্স টু হরপ্পান সিভিলাইজেশন। হরপ্পা সভ্যতার কিছু অধিবাসীকে এটা মেলুহা বলে ডাকতো, মেলুহা, মেলুহা, ঠিক আছে? ক্লিয়ার স্যার? তো এটা হরপ্পা সভ্যতার একটা ট্রেড রিলেশন ছিল, মেলুহা বলে ডাকতো। আর এই সময় না, মানে এই সময় অ্যাকচুয়ালি কয়েন্সের কোনো আবির্ভাব হয় না। দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ কয়েন্স, দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ কয়েন্স। তাহলে আমরা, আচ্ছা যদি কয়েন্স না থাকে তাহলে ব্যবসা বাণিজ্য কিসে চলবে? ইয়েস, কিসে জন্য? বার্টার, বিনিময় প্রথা। বার্টার ওয়াজ অনলি মেথড অফ এক্সচেঞ্জ অফ গুডস। তাহলে কি ছিল না, বার্টার মানে কি স্যার? মাখনে বাটার নয়, মাখন বাটার নয়, বাটার মানে হচ্ছে বিনিময় প্রথা, ঠিক আছে? এই বিনিময় প্রথাই ছিল
অনলি মেথড অফ এক্সচেঞ্জ অফ গুডসের। তো এখানে যেহেতু আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যেই আছি, সেখানে আমরা দেখতে পারি যে এই যে মেলুহা থাকছে, আর একটা হচ্ছে এখানে কি ব্যবসা বাণিজ্য করতো, যেহেতু এখানে there was no evidence of coins, there was no evidence of coin, এখানে কোনো কয়েন্সের এভিডেন্স পাওয়া যায়নি, তাহলে সো barter was only method of exchange of goods। তাহলে এখানে বার্টার আমরা ইউজ করতে, বার্টার মানে কি, বিনিময় প্রথা। ও হেভি হয়েছে স্যার, বিনিময় প্রথা, ঠিক আছে তো স্যার, ব্যাস ঠিক আছে। তো বার্টার একমাত্র এক্সচেঞ্জ ছিল কি না, এক্সচেঞ্জ করা, তো এদের এখানে কয়েন্স ছিল না, তার ব্যবসা বাণিজ্যের সঙ্গে রিলেট করছে না, তো ব্যবসা বাণিজ্য এইভাবেই এদের চালাতো। তো এক্সচেঞ্জ অফ গুডস, বিনিময় প্রথা, যেটা দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ কয়েন, এখানে কয়েনটার এভিডেন্স ছিল না, তো বিনিময় কোনো বস্তুর বদলে কোনো বস্তু দিয়ে নিয়ে এটা ব্যবসা বাণিজ্য করতো, ঠিক আছে, এই টোটাল ছিল। এখানে ব্যাপারটা হচ্ছে শিখিল কি, এখানে কিছু এখানের কোনো টেম্পলসেরও এভিডেন্স ছিল না। তাহলে হরপ্পার যে পিপল আছে, হরপ্পা সভ্যতা আছে, সেই হরপ্পা সভ্যতায় দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ টেম্পল, কারণ কি হরপ্পান পিপল ডিড নট ওয়ার্শিপ দেয়ার গডস ইন টেম্পল। তাহলে হরপ্পান সভ্যতার মানুষরা এরা এদের গডকে টেম্পলে পুজো করতো না, একটাই ছিল স্যার, যেটা সম্বন্ধে আমরা শুনেছি পশুপতি মহাদেব, সেটার পরে আমি একটু লাস্টে আসছি। তাহলে দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ টেম্পল বিকজ দে ডিড নট ওয়ার্শিপ দেয়ার গডস ইন টেম্পল, ঠিক আছে। There was no evidence of temple because কি ছিল, তার কারণ they did not worship their gods in temple, because they did not worship their gods in temple, কারণ তারা তাদের গডসকে টেম্পলে পুজো করতো না, তাই জন্য টেম্পল ছিল না। তার মানে ওখানে কোনো ধর্ম সম্বন্ধে আমরা জানতে পারিনি। হরপ্পা সভ্যতা সম্বন্ধে আমরা কোনো ধর্মের যে মানুষ ছিল সেই ধর্ম মানুষ সম্বন্ধে আমরা জানতে পারিনি, কারণ টেম্পলসও ছিল না, কোনো মন্দির মসজিদ গুরুদুয়ার কিছু ছিল না, কারণ এখানে কোনো টেম্পলের আমরা দেখতে পাইনি, এটা একটা ছিল। নেক্সট এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে, তার মানে যেহেতু এখানে ছিল না, তার মানে কিন্তু স্যার গড তো ছিল, টেম্পলে পুজো হতো না, গড ছিল স্যার, কিন্তু সেটা টেম্পলে পুজো হতো না। গডটা কি ছিল স্যার, পশুপতি মহাদেবা, আর কিছু ক্লে ফিগার্স অফ মাদার গডেসের আমরা এভিডেন্স পাই গেছি। তাহলে ক্লে ফিগার্স অফ মাদার গডেস কিছু ছিল, কিছু মাতৃদেবী ছিল, বাট মেন গড ছিল, দ্য মেন গড মাতৃদেবীর কিছু আমরা ছবি চারধার থেকে পেয়ে যাই, কিছু ভার্জিন গডেসও ছিল, কুমারী দেবীও ছিল, মাতৃদেবীও ছিল, বাট মেন গডস কে ছিল, দ্য মেন গড কে ছিল পশুপতি মহাদেবা। দেখো এখান থেকে গডের উৎপত্তি, ঠিক আছে, তো হরপ্পা সভ্যতা থেকে ভগবান তৈরি হচ্ছে, তো এটা হচ্ছে পশুপতি মহাদেবা। তো এই পশুপতি মহাদেবা এইখান থেকে আমরা ভগবান সম্বন্ধে জানতে পারি যে ভগবান এখানেও ছিল। তো হরপ্পা সভ্যতাতেও আমরা দেখতে পাচ্ছি যে পশুপতি মহাদেব বলে একজন গড ছিল, মেইন গডস। ইনি কি হিসেবে সিটিং ইন এ যৌগিক পশ্চার অ্যান্ড হি ওয়াজ সারাউন্ডেড বাই দ্য 4 অ্যানিমালস অ্যান্ড 2 ডিয়ার অ্যাপিয়ার্স অ্যাট হিজ ফিট। ইনি একজন যৌগিক পশ্চাৎ নিয়ে বসে থাকতেন, সিটিং ইন এ যৌগিক পশ্চাৎ। লেখো এটা সম্বন্ধে আমি একটু ডিটেলস বলছি, সিটিং ইন এ যৌগিক পশ্চাৎ and it was surrounded by 4 animals। এই 4 animals এর সম্বন্ধে পরীক্ষা আছে। তাহলে এখানে sitting in a yogic posture and it was surrounded by 4 animals। এই 4টি অ্যানিমেল সম্বন্ধে
খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, যেই ভগবানটা কতগুলো অ্যানিমেলস যারা সারাউন্ডস করতো। এক নাম্বার হচ্ছে স্যার এলিফ্যান্ট, 2 নাম্বার স্যার টাইগার, 3 নাম্বার হচ্ছে স্যার রাইনো, আর 4 নাম্বার হচ্ছে স্যার বাফালো। ঠিক আছে স্যার, এই 4টে এলিমেন্ট খুব, 4টে অ্যানিমেলস খুব ইম্পর্টেন্ট। এইগুলো দ্বারা এটা হি করে দাও, কারণ আমি একে মেলই ভাবছি, তো হি ওয়াজ ভগবান ইনি মেল ভগবান। ঠিক আছে, তো হি ওয়াজ সারাউন্ডেড বাই 4 অ্যানিমালস অ্যান্ড এলিফ্যান্ট, টাইগার, রাইনো অ্যান্ড বাফালো। তো 3টে ছিল। তো মেন গডস ওয়ার পশুপতি মহাদেবা, আর এখানে এই চারটে ইনি অ্যানিমালস দ্বারা ইনি সারাউন্ডেড থাকতেন। অ্যান্ড টু ডিয়ার ছিল, অ্যাপিয়ার্স অ্যাট হিজ ফিট, অ্যান্ড 2 deer appears at his feet। দুটো ডিয়ার ছিল, দুটো ডিয়ার, আর এলিফ্যান্ট, টাইগার, রাইনো অ্যান্ড বাফালো। ঠিক আছে, তো মেন গড, তাহলে হরপ্পা সভ্যতার প্রধান দেবতার নাম কি? পশুপতি মহাদেব। পশুপতি মহাদেবের সারাউন্ডে কটা অ্যানিমালস থাকতো? 4টে। আর দুটো কি ছিল? ডিয়ার। কোথায় বসে থাকতো? পায়ের নিচে। এটা হচ্ছে মেন গড। কিন্তু এই দেবতাকে টেম্পলেতে পুজো করা হতো না, কারণ দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ টেম্পল, দেই ডিড নট ওয়ার্শিপ দেয়ার গডস ইন টেম্পল। এবার এইখানে এরা কোথায় থাকতো? পশুপতি মহাদেব এরা বাইরে থাকতো, অ্যাকচুয়ালি প্রকৃতিকে, নেচারকেই পুজো করতো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? নেক্সট, এখান থেকে যদি আমরা তারপরে আসি, তাহলে আমরা গড সম্বন্ধে একটু জানলাম, জেনে গেলাম, এটা সম্বন্ধে আর দেখার দরকার নেই। নেক্সট আমরা এখানে যেটা গডস হয়ে গেল, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখানে মেইন জিনিস জানবো, স্ক্রিপ্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। হরপ্পা সভ্যতার এই যে পুরো সভ্যতাটাকে জানতে গেলে দুটো জিনিস পর্যন্ত এভিডেন্স আমরা এখনো পর্যন্ত জানিনি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। হরপ্পা সভ্যতার সব থেকে ট্র্যাজিক পয়েন্ট কি? স্ক্রিপ্ট। হরপ্পা সভ্যতার ট্র্যাজিক পয়েন্ট কি? স্ক্রিপ্ট। কেন বলো তো? কারণ এই লিপিকে এখনো পর্যন্ত পাঠ্যধার করা হয়নি। পাঠোদ্ধার যেটাকে বলা হয়, পাঠোদ্ধার মানে কি? পড়া যায়নি। তাহলে আমরা এত কিছু বলছি কি করে? কারণ কার্বন ডেটিং এর মাধ্যমে, কি যে প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানীরা যে মাটি খনন করে যে কিছু এলিমেন্টসগুলো পাওয়া গেছে, সেই এলিমেন্টসকে আমরা কার্বন ডেটিং এর মাধ্যমে এই কিছু কিছু জিনিস আমরা জানতে পারি। কিন্তু এই যুগ সম্বন্ধে পুরোপুরিভাবে এখনও আমাদের কাছে অজানা। তার কারণ এই হরপ্পা সভ্যতার যে লিপি আছে, সেই লিপি সম্বন্ধে আমাদের এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি, কারণ এটা পাঠ্যধারা। তাহলে এই স্ক্রিপ্ট সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই স্ক্রিপ্ট সম্বন্ধে আমি একটু ব্যাখ্যা করি। স্ক্রিপ্টটা কি? হরপ্পান যে স্ক্রিপ্ট হতো না, এই স্ক্রিপ্টটা কিছু কিছু জিনিস অনুমান করা গেছে, কিছু অনুমান করা গেছে। তো স্ক্রিপ্টের মানে কি? দেখো ভালো করে বোঝো, যেমন আমরা লিখি যেমন কি, আই অ্যাম এ ব্যাড বয়। তো আমি একটা ব্যাড বয়। হরপ্পা সভ্যতায় লেখাটা হতো বয়, সরি, আই অ্যাম এ ব্যাড বয়। ঠিক আছে, তাহলে এটা ফার্স্ট লাইন। অ্যান্ড সেকেন্ড লাইন, আই অ্যাম এ ব্যাড বয়। ভালো ভালো করে বোঝো, এই দুটো লাইন হরপ্পা সভ্যতার। আমরা এখন কি লিখি? আই অ্যাম এ ব্যাড বয়। হরপ্পা সভ্যতায় কি লিখতো না, লেফট, আমরা লেখাটা শুরু হচ্ছে কোথা থেকে? আমরা এটাকে রাইট বলি, রাইট টু লেফট, লেফট টু রাইট, দেন পরের লাইন রাইট টু লেফট অ্যান্ড দেন লেফট টু রাইট। এটাকে বলা হয় বস্ট্রোফেডন। এই পুরো স্টাইলটাকে কি বলা হয়? বস্ট্রোফেডন। আর দ্যাট ইজ কল্ড পিক্টোগ্রাফিক লিপি। এই পুরো হরপ্পা সভ্যতার লিপিটার নাম পিক্টোগ্রাফি লিপি। তাহলে এই হরপ্পা সভ্যতার যে লিপিটা, সেটাকে আমরা কি গ্রাফিক লিপি বলবো? পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। কেন স্যার? তার কারণ এই লিপিটা, স্যার আমি লিপি দেখাচ্ছি একটু, এখানে তো আমার ইমেজ আছে কিন্তু আমি ইমেজ বের করছি না, এই লিপিটা দেখাচ্ছি আমি সাধারণত। তো এই রকম পিক্টোগ্রাফিক লিপিগুলো এই রকম সাধারণত হতো। ঠিক আছে, এবং প্রত্যেকটা জায়গায় একটা
এই রকম ইমেজ থাকতো, দ্যাট ইজ দ্য লিপি। বাট বোঝা গেছে? এবার ব্যাপারটা ভালো করে শোনো। দ্যাট ইজ কল্ড পিক্টোগ্রাফিক লিপি। মানে কি, এর কোনো অক্ষর ছিল না, ছবিকে ডাইরেক্ট চিটিয়ে দিত। যেমন আমি যদি বলি স্যার খাবার খাবো, এটা আমি তোমাকে বোঝাতে চাই, তাহলে কিছু খাদ্য রাখবো, খাদ্যকে আমি দেখাবো, প্রথমে কি পিকচার তোমাকে ফ্লো করবো, খাবারকে ফ্লো করে দেবো, তারপরে খাওয়াটাকে দেখাবো, তাহলে তার মানেটা কি, খাবার খাবো। সেরকম এরা পিকচারকে ড্র করতো, কিছু কিছু পিকচার ড্র করে তোমাকে কি লিখছি সেই মনের ভাষা প্রকাশ করতো। দ্যাট ইজ কল্ড পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। এটা পাঠোদ্ধার করা হয়নি। আর এটাকে, এই স্টাইলটাকে বলা হয়, এই স্টাইলটাকে বলা হয় বস্ট্রোফেডন। এই যে স্টাইল, এই স্টাইলকে বলা হয় বস্ট্রোফেডন। বস্ট্রোফেডন মানে হচ্ছে স্যার এটা হচ্ছে ফার্স্ট লাইন যাবে স্যার লেফট টু রাইট, অ্যান্ড সেকেন্ড লাইন যাবে স্যার রাইট টু লেফট। দ্যাট ইজ কল্ড বস্ট্রোফেডন স্টাইল। তো এটাকে বলা হয় ইংলিশে বস্ট্রোফেডন। এটা পরীক্ষায় আসে যে লিপিটা কিভাবে লেখা হচ্ছে, স্টাইলটা কি, বস্ট্রোফেডন। এটাকে বলা হয় পিক্টোগ্রাফি স্ক্রিপ্ট। আর এই যে স্ক্রিপ্টটা এইরকম করে প্রত্যেকটা হরপ্পার স্ক্রিপ্ট এখনো পর্যন্ত পড়া হয়নি। এটা এখনো পর্যন্ত এটা খোঁজ চলছে, বিভিন্ন আমাদের দেশেরই দু একটা স্যার আইআইটি এর খোঁজ চালাচ্ছে, এটা নিয়ে রিসার্চ করছে কেউ। তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে একটা নিচে একটা কি না, একটা 100% একটা কোনো না কোনো পশুর ইমেজ থাকতো, ঠিক আছে। আর সব থেকে বেশি যে পশুর ইমেজটা পাওয়া গেছে, সেটা তুমি কেউ হরপ্পা বা মহেঞ্জোদারো ফিল্মটা দেখেছো? সেই এক সিংহ যে হরিণটা দেখাতো, তো সেই এক সিংহ হরিণের ইমেজ বেসিক্যালি দেখা গেছে, কিন্তু এটা সাধারণত কাল্পনিকও হতে পারে। তো এটা রিয়েলিটিতে আমরা এরকম কোনো পশুকে পাইনি, কিন্তু প্রত্যেকটা লিপির নিচেতে একটা বা পাশে একটা নিচেও থাকতো, একটা হয়তো কোনো এলিফ্যান্টের ছবি থাকতো, কোনো ডিয়ারের ছবি থাকতো, তো ছবি একটা থাকতো, কোনো একটা অ্যানিমেল। তো এই লিপি এখনো পর্যন্ত পাঠ্যোদ্ধার করা হয়নি। এবার এটা দেখে বোঝা গেছে কি, কেন এটাকে বোঝা গেছে স্যার এটা তো পাঠ্যোদ্ধার করে, কিন্তু এটাকে বস্ট্রোফেডন নাম দেওয়া হয়েছে কেন, মানে এই লিপিটাকে বস্ট্রোফেডন বলা হয়েছে কারণ লেফট টু রাইট, রাইট টু লেফট কেন বলা হচ্ছে, তার কারণ আমরা যখন লিখি যেমন স্যার আমরা যখন লিখি আই অ্যাম এ ব্যাড বয় করে লিখে দিয়ে তারপরে চলে আসি না, মানে শেষের দিকে লেখাটা খুব তাড়াতাড়ি হয়। এবং কখনো যদি এরকম পেজ থাকে, পেজের এটা দিয়ে লিখতে লিখতে দেখবে এখানটা একটু ছোট হয়ে যায় লেখাগুলো, আর লেখাগুলো ছোট হয়ে যায়, ছোট করে আমরা শেষ করার চেষ্টা করি। ঠিক আছে, ঠিক এই লিপিও সেম জিনিস। এখান থেকে ওখানে যখন লেখাটা যাচ্ছে, ওই দিকে লিপিগুলো দেখা গেছে যে ছোট ছোট হয়ে যাচ্ছে। বোঝা গেছে কি বলছি? আমরা যখন লিখি তখন লেখার পরে দেখতে পাই যে ব্যাক সাইড, আমরা ফার্স্ট এখান থেকে শুরু করছি, লেফট থেকে রাইট লিখি, তো লেফট থেকে রাইটের দিকে লেখাগুলো দেখবে ছোট ছোট হয়ে যায় না? তো সেম জিনিস হরপ্পান সিভিলাইজেশনের এইটা থেকে বোঝা গেছে যে এই লিপিটা অ্যাকচুয়ালি ইজ টাইপ অফ বস্ট্রোফেডন। তার মানে কি, পেছন দিকে যখনই যাচ্ছে রাইট টু লেফট, লেফট টু রাইট, তো নিচের দিকে লেখাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের লেখা স্টাইলের সঙ্গে এটা মেলানো হয়েছে, সেই জন্য এখানতে নাম দেওয়া হচ্ছে বস্ট্রোফেডন, এটা লিপি। আচ্ছা, এবার তোমাকে কোশ্চিন হচ্ছে, যদি বলছে সব থেকে ওল্ডেস্ট লিপিটার নাম কি ভারতবর্ষে, দ্য সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সব থেকে ওল্ডেস্ট লিপিটার নাম কি? তুমি বলবে স্যার ওল্ডেস্ট লিপি হলে স্যার এটাকে বলে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। এই লিপিটা সব থেকে বেশি, এই স্ক্রিপ্টটা সব থেকে বেশি ওল্ডেস্ট। কিন্তু যদি বলে পাঠ্যোদ্ধার করা হয়েছে এরকম সব থেকে ওল্ডেস্ট লিপির নাম কি, তার নাম কি ব্রাহ্মী লিপি। ঠিক আছে, ব্রাহ্মী লিপি। তাহলে পাঠোদ্ধার করা হয়েছে কাকে, কিন্তু পাঠোদ্ধার যদি কথাটা না উল্লেখ থাকে, তাহলে দিস ইজ দ্য ওল্ডেস্ট স্ক্রিপ্ট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ক্লিয়ার? কিন্তু এটা পাঠোদ্ধার হয়নি, কিন্তু পাঠোদ্ধার করা গেছে এরকম ওল্ডেস্ট স্ক্রিপ্টের নাম হচ্ছে ব্রাহ্মী। ঠিক আছে স্যার, বোঝা গেছে? আচ্ছা, এবার আসি, লিপি আমরা করলাম, এরপরে আসি যে যেটা করব সেটা হচ্ছে স্যার লিপির পর একটা জিনিস আমরা এখানে একটু দেখব, সেটা হচ্ছে কি না, এই জায়গায় কিছু কিছু সিম্বল আমরা দেখতে পাই, যেমন স্বস্তিক সাইন।
স্বস্তিক যে সাইনটা, এই স্বস্তিক সাইন আমরা সাধারণত হরপ্পা সিভিলাইজেশন থেকেই পাই। এই স্বস্তিক সাইন থেকে ডিনোট করা হয় যে হরপ্পা সভ্যতায় সূর্যদেবেরও পুজো হতো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে কি বলছি? তো এই স্বস্তিক সাইনটা হরপ্পান সিভিলাইজেশন থেকে পাই, যেটা আমরা এখন ইউজ করি যে স্বস্তিক, এটা হরপ্পান সিভিলাইজেশন থেকে স্টার্ট হয়। এটার সম্বন্ধে একটু তুমি জেনে রাখো। অ্যান্ড দ্য কন্টেম্পোরারি সিভিলাইজেশনস অফ হরপ্পা, কন্টেম্পোরারি সিভিলাইজেশনসগুলো কী কী ছিল? হরপ্পার কন্টেম্পোরারি মানে সমসাময়িক সিভিলাইজেশনসগুলো কী কী ছিল? হরপ্পা সভ্যতার হরপ্পার কন্টেম্পোরারি বা সিভিলাইজেশনসগুলো কী কী ছিল? খুব ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে স্যার কি আমরা কি বললাম? ইজিপ্ট, তারপরে মেসোপটেমিয়া আর চায়না। ঠিক আছে, মেসোপটেমিয়া সিভিলাইজেশন, 2 হচ্ছে ইজিপ্ট, আর 3 হচ্ছে কি চায়না। এই 3টে হচ্ছে কন্টেম্পোরারি সিভিলাইজেশনস, যেটা কার সাথে কন্টেম্পোরারি ছিল? সমসাময়িক ছিল হরপ্পার। তাহলে হরপ্পার সমসাময়িক সভ্যতার নাম কি ছিল? স্যার মেসোপটেমিয়া, ইজিপ্ট অ্যান্ড চায়না। ঠিক আছে, এই দুটো লেফট সাইডে স্যার যদি আমরা ইন্ডিয়ার ম্যাপ দেখি, ইন্ডিয়ার ম্যাপ যদি দেখি, এই ইন্ডিয়ার ম্যাপে এই দেখো, এখানে স্যার পাকিস্তান, এখানটা দিন। তো এখানে আছে স্যার এটা, এই পয়েন্টটার নাম কি বলবো? এই পয়েন্টটা হচ্ছে মেসোপটেমিয়া, ইজিপ্টটা এইটা। তাহলে ইজিপ্ট, মেসোপটেমিয়া, আর চায়না কোথায় আছে? এইটা চায়না, এটা হচ্ছে মেসোপটেমিয়া, আর এটা হচ্ছে ইজিপ্ট। এই সভ্যতা তিনটের সাথে হরপ্পা সভ্যতা সমসাময়িক ছিল। ক্লিয়ার স্যার? বোঝা গেছে? হরপ্পা সভ্যতা সম্বন্ধে আমরা অনেক ডিটেলস বলেছি। এই সম্বন্ধে এই সঙ্গে সঙ্গে আরেকটা নতুন কিছু আমি জিনিস সংযোজন করি। তার মধ্যে এই হরপ্পা সভ্যতার এই যে পয়েন্টটা ছিল, এখানে কি ছিল স্যার? রোপার, তাই কি না? এই রোপার, এই যে রোপার ছিল, এখানে কি কবর পাওয়া গেছে? কার কবর পাওয়া গেছে? না একসঙ্গে নিচে কবর দেওয়া হয়েছিল, একটা কুকুর আর একটা মানুষের। আর একটা পাওয়া গেছে আমরা লোথালে। লোথালে কি পায়? না লোথালে পায় এখানেও একটা কবর পায়। তাহলে এই দুটো জায়গায় একটা সিমিলার আছে। এখানে কার কার? একটা মহিলা আর একটা পুরুষ, দুজনের কবর পাওয়া গেছে। দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। তো এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট ছিল হরপ্পা সভ্যতার। আর হরপ্পা সভ্যতার সম্বন্ধে আমাদের ডিটেলস, পুরো ডিটেলস হয়ে গেছে। এই সম্বন্ধে এর ম্যাপও এখানে আছে, টোটাল ম্যাপটা আমরা বলে দিয়েছি। এর পরের যেটা আসবে সেটা হচ্ছে কোশ্চিন অ্যান্সার্স। এর যত যেটা পুরো ক্লাস হলো, এর কোশ্চিন অ্যান্সার আমি পরের দিয়ে দেবো, তোমাদের অ্যাপসে চলে যাবে, অ্যাপসে থাকবে, আর সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভিডিও তুমি দেখতে পাবে। ঠিক আছে, কিন্তু তোমার এখান থেকেই তুমি নোটস করে নেবে, কারণ বাড়িতে বসে 4 ঘন্টা ভিডিও দেখা খুব প্রবলেমস। কিছু জায়গা তুমি যেটা বুঝতে পারলে না, আরেকবার দেখে নিলে সেটা ডিটেলস আছে, পরে তো কোশ্চিন আছে। এমন কিছু বোঝার থাকবে না যেটা তোমাকে আর রিভিশন দিতে হয়, আমাকে জিজ্ঞেস করতে হয়, পুরো ডিটেলসই করা আছে। ঠিক আছে, এরকম কিছু ব্যাপার নয়। আমি আজকে কটা বাজে স্যার? আচ্ছা, এখান থেকে তো সেম জিনিস, আর এখানে হরপ্পা সভ্যতা কিছু এরকম কিছু নেই। কয়েকটা এলিমেন্টস আমি কিছু জিনিস একটু ডিটেলস করে দিই আর একটু। তাহলে আমরা টোটাল পড়লাম হরপ্পা সিভিলাইজেশনস, এটাকে একদম শর্ট করে দিচ্ছি। হরপ্পা সভ্যতার আমরা এটা কোথায় দেখতে পাচ্ছি স্যার? কতগুলো কান্ট্রিতে? ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। আফগানিস্তানের দুটো জায়গায় হরপ্পা সভ্যতার আমরা সাইট দেখতে পাই, একটা সাতুঘাই আর একটা মন্ডিগাগ। পাকিস্তানে কোথায় কোথায়? চানহুদারো, হরপ্পা, মঞ্জোদারো। আর এখানে কি যতগুলো পোর্ট সিটিসগুলো আছে, পোর্ট সিটিস কি না, পোর্ট সিটি কি কি? বালাকোট, আলহাদিনো, কুন্টাসি, আর ঠিক আছে সুটকাজেন্ডর। ঠিক আছে, সুটকাজেন্ডর কোথায় অবস্থিত? পাকিস্তান ইরান বর্ডার। ব্যাস, ইন্ডিয়াতে যতগুলো আছে তার মধ্যে 3টে কান্ট্রি, আমি একটা কান্ট্রি ধরছি। ফার্স্ট আফগানিস্তান ধরো। আফগানিস্তানে কি কি আছে? আফগানিস্তানে সাতুগাই, মান্ডিগাগ দিয়ে দেখার দরকার নেই। পাকিস্তানে প্রথম আছে হরপ্পা। এই হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রাভি। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। রাভি নদী আমরা পিকচারে দেখিয়েছি। আর হরপ্পা সভ্যতা থেকে কি কি আর্কিওলজিক্যাল ফাইন্ডস করা হয়েছে? রাভি নদী আছে,
এইটা সাহিওয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত, পাঞ্জাব প্রদেশে অবস্থিত, এটা পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে। মহেঞ্জোদারো কি, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে, সিন্ধ প্রদেশে অবস্থিত। মহেঞ্জোদারো আর্কিওলজিক্যাল ফাইন্ডসগুলো যদি আমরা দেখি, এটা মহেঞ্জোদারো সব থেকে বেস্ট আর্কিওলজিক্যাল ফাইন্ডস কি, গ্রেট বাথ আর গ্রেট গ্রেনারিজ। এখানে কিছু অ্যাসেম্বলি হল আছে, ক্লে ফিগার্স অফ মাদার গডেস আছে, এখান থেকে আমরা এ ফ্র্যাগমেন্ট অফ কটনও পাই। কারণ মহেঞ্জোদারো তো বিজনেস হতো না, আর বিজনেস করবে তো কিসের বিজনেস করবে ওই সময়? সব থেকে দ্য ফার্স্ট কটন ওয়াজ দ্য ফার্স্ট হরপ্পান, যেটা কটন কি ছিল না, হরপ্পান পিপল যে ছিল, হরপ্পান পিপল ওয়াজ দ্য ফার্স্ট টু প্রোডাকশন বা প্রডিউস কটন ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ কল্ড সিন্ডন বাই গ্রিক্স। মানে হরপ্পান পিপলরা কটন প্রথম আবিষ্কার করেন, এই কথাটাকেই সিন্ডন বলা হতো, ঠিক আছে। গ্রিকরা কি বলতো এটাকে? সিন্ডন। তো এই প্রথম কটন আবিষ্কার হয় হরপ্পা সভ্যতায়। ক্লিয়ার পুরো? আচ্ছা, এই সভ্যতায় যে কঙ্কালগুলো দুটো জায়গা থেকে আমরা পেয়েছি, আমরা দুটা বললাম কঙ্কাল কোথা থেকে পেয়েছি। আচ্ছা, এখানে তার মানে কঙ্কাল যেহেতু পেয়েছি, তার মানে এখানে স্যার পোড়ানোর কোনো ব্যাপার ছিল না, এখানে কি ছিল? সমাধি করার ব্যাপার ছিল। তাহলে হরপ্পা সভ্যতা সম্বন্ধে আমরা সমাধির কথা বলবো, ঠিক আছে। আর হরপ্পা সভ্যতা এখানে যে যে আবিষ্কার করেছে প্রত্যেকটা সাইটসগুলো, সেই সাইটসগুলো সম্বন্ধে আমাদের জানা আছে। এই টোটাল যে হরপ্পা সিভিলাইজেশনসটা দেখলে, এই হরপ্পান সিভিলাইজেশনসটা 2500 BC টু 1750 BCর মধ্যেই চলছিল, শেষের দিকে এবার লাস্ট সিন চলবে, সেটার নাম হচ্ছে কি না, এই সভ্যতাটা ডিস্ট্রয় হয়েছে কিভাবে, এটা সম্বন্ধেও প্রচুর প্রবলেমস জানার। কারণ আমরা এই সভ্যতা সম্বন্ধে দুটো জিনিস জানি না, একটা হচ্ছে কিভাবে ধ্বংস হয়েছে, আর একটা হয়েছে স্যার এই সভ্যতার লিপিটা কি। কারণ লিপি না জানলে স্যার সভ্যতার কিছুই বুঝতে পারবো না। তো এই ব্যাপারটা ধ্বংসের স্যার লিখতে হবে না তোমাকে, আমি স্যার মুখেই বলে দিতে পারি। তো সেটা নিয়ে আমি নোটসে তোমাদের, আচ্ছা এই যে ক্লাস করলাম এর পুরো ক্লাসের নোটস তোমাদের আর পিডিএফ থাকবে, ঠিক আছে। পিডিএফ মানে আমি ওটাকে প্রিন্ট করে দিয়ে দেবো, বুঝতে পেরেছো স্যার? কিন্তু ক্লাস তো করতে হবে বোঝার জন্য, কারণ পুরো জিনিসটাকে তুমি দেখতে পাবে না, এই পুরো জিনিসটা তুমি খাতায় তুলবে, তোমার এক্সট্রা নোটও থাকবে, ঠিক আছে। এর থেকে বেশি করেও নোট থাকবে বোঝানোর জন্য, যেটা যথেষ্ট বোঝার জন্য। এক নাম্বার, এই পুরো সভ্যতাটা ধ্বংস হয় কি হিসেবে? কেউ বলে কোনো ঐতিহাসিক এর মতে, আমি ঐতিহাসিকগুলোর নাম এখন আমি বলছি না, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট সেটা বলে দেবো। তো এই হরপ্পা সভ্যতার প্রথম ধ্বংসাবশেষের যে কারণটা দেখিয়েছে কিছু ঐতিহাসিক, সে বলছে আর্যরা আক্রমণ। তাহলে আর্য আক্রমণের সময় এই হরপ্পা সভ্যতার ধ্বংস হয়েছিল, মানে আর্য আক্রমণ করার ফলে এই হরপ্পা সভ্যতার ধ্বংস হয়েছিল। এটা WBCS এর পরে পরীক্ষায়, যে এই হরপ্পা সভ্যতার ধ্বংস নিয়ে যে কোন মতটা সব থেকে বেটার কে করেছে। তাহলে আর্য আক্রমণ এক নাম্বার ছিল। দুই হচ্ছে এখানে স্যার নদীমাতৃক ছিল না, কারণ সিন্ধু আর সরস্বতী নদী ছিল, তাহলে এই নদীর অতিমাত্রিক জলের প্রভাবে বন্যা হয়, এই বন্যার প্রভাবেও কি হতে পারে? ধ্বংস হতে পারে, এই সভ্যতাটা পুরো ধ্বংস হতে পারে। নেক্সট, এই যে বন্যা, তারপরে কি ভূমিকম্প হতে পারে না, এখানে পুরো খরা দেখে স্যার ভূমিকম্প হতে পারে। আর 4 নাম্বার হচ্ছে নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে স্যার, নদীর গতিপথ। স্যার 4টে মেন পয়েন্ট আমরা দেখতে পাই। এক নাম্বার হচ্ছে স্যার এই সভ্যতাটা ভূমিকম্পের ফলে হতে পারে। দুই, এই সভ্যতাটার যে জল ছিল, যে নদী ছিল, সেই নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য হয়, এখানে বন্যা দেখতে পাওয়া যায়। আর 4 নাম্বার ছিল স্যার এই জায়গার তোমার যে নদীমাতৃক যেহেতু দেশ, আর তার সঙ্গে সঙ্গে পাশ থেকেই পাঞ্জাব প্রদেশে এসে আর্যরা বসবাস করতো, তো সেই আর্য আক্রমণের জন্য এই সভ্যতা ধ্বংস হয়। তো বেসিক্যালি এটা দেখা গেছে, এটার মধ্যে কেউ জোর দিয়ে কথা বলতে পারে না, বিভিন্ন ঐতিহাসিক তাদের মত বিভিন্ন ব্যক্ত করছে। এর মধ্যে আমাদের ম্যাকে অ্যান্ড ননীগোপাল মজুমদার, ম্যাকে অ্যান্ড ননীগোপাল মজুমদার যিনি, উনি বলেছেন যে হরপ্পা সভ্যতা ধ্বংসাবশেষের মেন কারণ ছিল বন্যা, ঠিক আছে স্যার, যেটা আমরা কিসে দেখেছি? মহেঞ্জোদারো যে ফিল্ম আছে সেই ফিল্মে। এটা কে কথাটা বলেছে? ম্যাকে আর ননীগোপাল মজুমদার, যেটা আমরা লিখেছি চানহুদারো যিনি আবিষ্কার করেছিলেন, ঠিক আছে স্যার। ক্লিয়ার? এখান পর্যন্ত এই ক্লাস ছিল আজকে, আর আমরা হরপ্পা সিভিলাইজেশন পুরো কমপ্লিট করে দিলাম। এখানে আর কোনো কিছু নেই, হরপ্পা সম্বন্ধে যা জানার ছিল সব হয়ে গেছে। এবারে আর একটা কোশ্চেন হয় যে হরপ্পা সভ্যতার নতুন যে আবিষ্কৃত সাইটটার নাম কি, এটা কোশ্চেন। তাহলে এখন যে অ্যাকর্ডিং টু এটা কিছুদিন আগে স্যার এই যে আমাদের যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, এরা এই হরপ্পা সভ্যতার নতুন একটা সাইট আবিষ্কার করেছে। টোটাল সাইট, হরপ্পা সভ্যতার টোটাল সাইট কত জানো স্যার? হরপ্পা সভ্যতার টোটাল সাইট হচ্ছে 1800টা সাইট এখান থেকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেছে। তার মধ্যে ইন্ডিয়াতে পড়ে স্যার 900 সাইটস,
আর আমরা কতগুলো বললাম স্যার? আমরা কিছু ইম্পর্টেন্ট সাইটসগুলো বললাম যেগুলো পরীক্ষায় আসে। তো এইগুলো মোট 18টি সাইটস পাওয়া গেছে, তার মধ্যে আমাদের ইন্ডিয়াতে আছে 900টি। আর স্যার যে নতুন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি আর কিছু স্কলার এই নতুন সাইটটা আবিষ্কার করেছে, সেই সাইটটাকে নাম বলা হচ্ছে মরোধারো। মরোধারো, মরোধারো, এই নতুন, এটা যে নিউ সাইট, নিউ ডিসকভার্ড সাইট, নিউ ডিসকভার সাইট অফ হরপ্পা সিভিলাইজেশন। এটা কোথায় অবস্থিত? নিয়ার টু ধোলাভিরা। নিয়ার টু ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাট। নিয়ার টু ধোলাভিরা, গুজরাট। ঠিক আছে স্যার? তাহলে ফার্স্ট এটা কি না, নতুন যে সাইটটা আবিষ্কার হয়েছে সেটার নাম কি? মরোধারো। মরোধারো কোথায় অবস্থিত না? নিউ ডিসকভার সাইট অফ হরপ্পান সাইট, হরপ্পান সিভিলাইজেশনের নতুন আবিষ্কৃত সাইটটার নাম হচ্ছে মরোধারো। এটা কোথায় অবস্থিত? ধোলাভিরাতে। আর এটা ধোলাভিরা কোথায় অবস্থিত? গুজরাটে। দ্যাটস এনাফ। আমরা এখান থেকে পিএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের যত এক্সাম আছে সমস্ত এক্সামের জন্য যথেষ্ট পরিমাণ হরপ্পা সিভিলাইজেশন সম্বন্ধে ডাটা কালেক্ট করে নিয়েছি। দেন এটাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কিসের উপর হবে না? আমাদের পিডিএফস, কোশ্চেন্স, অ্যান্সার অ্যান্ড এক্সাম। ক্লিয়ার? আমরা এখানেই শেষ করছি, ছেড়ে দাও, ক্লাস অফ। ঠিকঠাক হয়েছে ক্লাস?